হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন এক কোরিয়ান ড্রামা নিয়ে হাজির হয়ে গেছি। ড্রামাটির নাম লাভলি রানার। তোমাদেরকে যদি টাইম ট্রাভেল, কিউট, রোম্যান্স, ফ্যান্টাসি ধরনের ড্রামা দেখতে ভালো লেগে থাকে তবে অবশ্যই আজকে ড্রামাটা তোমাদের পছন্দের হবে। তাই দেরি না করে ড্রামা শুরু করা যাক। এপিসোড শুরু হয় 22 জুলাই 2009 দিন থেকে। আজকে সূর্যগ্রহণ ছিল, তাই সবাইরা বাইরে দাঁড়িয়ে সূর্যর ছবি তুলছিল। তখনই একটা মেয়েকে দেখানো হয়, সে হাসপাতালে বেডে শুয়ে সূর্যগ্রহণ দেখছিল। এখানে এই সিনটা কট হয়ে যায়। এরপরের সিনে কিছু ছেলেদেরকে দৌড়িয়ে গাড়িতে উঠতে দেখানো হয়। এদের মধ্যেই আমাদের হিরো সঞ্জয়কে দেখানো হয়। তারা সবাইরা হচ্ছে কে-পপ স্টার। তাদের ব্যান্ড এই কিছুদিন হবে ডেবিউ করেছে। তাদের ব্যান্ডের নাম এক্লিপস। তারা আজকে একটা রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে এসেছিল। এরপর আবারও সে মেয়েটাকে দেখানো হয়, এই আমাদের ড্রামার হিরোইন ইনসোল। তার মা তার পায়ের নখ কাটতে কাটতে তার সাথে কথা বলছিলেন, কিন্তু সোল তার মায়ের কোনো কথার উত্তরই দিচ্ছিল না। তখনই ভুল করে তার পায়ের নখ কেটে রক্ত বের হলে তার মা অনেক চিন্তিত হয়ে পড়েন সোলের জন্য। কিন্তু সোলের এসবে কোনো কিছু ফিলই হচ্ছিল না, কেননা সে প্যারালাইজ ছিল। একটা অ্যাক্সিডেন্টে সে তার পা হারিয়েছে। তার মা ওষুধ আনতে যাওয়ার সময় ভুল করে ওনার হাত বেজে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। সে সোলকে বলে, আমি আগে তোমার জন্য ওষুধ নিয়ে আসি, তারপর কাজগুলো পরিষ্কার করব। তার মা সেখান থেকে ওষুধ আনতে চলে যাওয়ার পর সোল নিচের থেকে এক টুকরো কাচ তুলে ধরে নিজের হাতের মধ্যে রেখে চাপছিল। তখন তার ফোন রিং হয়। সে ফোনটা তুলতেও চায় না, কিন্তু তার সামনে বেডে শোয়া মহিলা তাকে কলটা তুলতে বাধ্য করে দেয়। তাই সে কলটা রিসিভ করলে আমরা জানতে পারি যে কলটা রেডিওতে চলা শো এক্লিপসের তরফের থেকে এসেছিল। সোল তাদের সাথে কথা বলতে চেয়েছিল না, তাই সে কলটা রাখতে চায়। তখনই রেডিও শোর হোস্ট সে কথা সামলানোর জন্য বলে, আপনার জন্য একটা গিফট আছে। সোল সে গিফট নেবে না বললে হোস্ট তাকে আরও বলে, শুনে তো নাও যে গিফটটা কি, আমরা আপনাকে এক জোড়া রানিং শুজ গিফট করেছি। এটা শুনে সোল রেগে গেলে হোস্ট বলে, আপনাকে যদি এই গিফটটা পছন্দ না হয় তবে আমরা আপনাকে আর এক ইলেকট্রিক বাইকও গিফট করতে পারবো। এটা শুনে সোল রেগে তাদেরকে অনেক কথা শুনিয়ে দেয়, কেননা এসব করতে তো পাও দরকার, কিন্তু তার কাছে তো পাওই নেই। একটা অ্যাক্সিডেন্টের কারণে তার দুটো পাও অকর্মণ্য হয়ে গেছে, তাই সে আর বেঁচে থাকতে চায় না। তখন সোল রেগে ফোনটাকে ছুঁড়ে নিচে ফেলে দেয়, কিন্তু সে কলটাই কেটেছিল না। তখন আমাদের হিরো সঞ্জয় বলে, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সোল তো তাদের উপরে বিরক্ত হচ্ছিল, কিন্তু সঞ্জয়ের কথা সোলের মন ছুঁয়ে নেয়। সঞ্জয় বলে, আমি খুশি যে তুমি বেঁচে আছো। তোমার আশেপাশে থাকা মানুষদের জন্য তোমাকে বাঁচতে হবে। মানছি আজকের দিনটা তোমার জন্য অনেক কষ্টদায়ক ছিল, কিন্তু কালকের দিনটা ভালো হবে। কালকে বৃষ্টি হবে। তুমি বেঁচে আছো, এটাই তোমার আশেপাশে থাকা প্রিয় মানুষদেরকে খুশি দেয়। তাই এবার বৃষ্টির পর তোমাকে তারপরের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। সঞ্জয়ের এই কথা শুনে সোলকে অনেক ভালো লাগে। তখন তার মা তার কাছে আসলে সে তার মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগে। তার কান্না সঞ্জয়ও শুনতে পাচ্ছিল। আর এখানে 2009 মସିহার দৃশ্যটা শেষ হলে এরপর সোজা 31 ডিসেম্বর 2022 দিনকে দেখানো হয়। তারপর আমাদেরকে একটা রুমকে দেখানো হয়। পুরো রুমটা সঞ্জয় আর এক্লিপসের ছবিতে পূর্ণ ছিল। এই রুমটা আর কেউ নয়, আমাদের হিরোইন সোলের ছিল। সেদিনের পরে থেকে সে এক্লিপসের স্পেশালি সঞ্জয়ের অনেক বড় ফ্যান হয়ে গেছে। এখনকার বাজারে এক্লিপসের পপ ব্যান্ড খুব ফেমাস হয়ে গেছিল। সোল ঘুমিয়েছিল, তখনই তার ঠাম্মি এসে তার পুরো মুখে লিপস্টিক দিয়ে কলার করছিল। সোলের ঘুম ভাঙলে সে সবার আগে তার ফোন চেক করে, কেননা ইন্টারভিউর জন্য তাকে তার নিজের রিজিউম পাঠাতে হবে। তখন তার মনে পড়ে যায় যে সে তো কালই পাঠিয়ে দিয়েছিল। সে পিছনে ফিরে তার ঠাম্মিকে পাশে বসে থাকতে দেখে। ঠাম্মি তাকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর। সোল তার ঠাম্মির কথা শুনে হেসে ফেলে। তখন তার ঠাম্মির হাতে তার নজর পড়লে 1 মিনিটের জন্য তো তার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল, কেননা ঠাম্মি যে ঘড়িটা পরেছিলেন সেটা আসলে সঞ্জয়ের পরা ব্র্যান্ডের একটা কপি ছিল। সে ঠাম্মি থেকে ঘড়িটা নিতে চাইলে ঠাম্মি কিন্তু সেটা তাকে দেয় না। সে তো দৌড়িয়ে পালিয়ে যায়। সোল হুইল চেয়ারে করে ঠাম্মির পিছু করে আর ঘড়িটা ফেরত দিতে বলছিল, কিন্তু ঠাম্মি তাকে সেটা দেয় না। এখানে জানা যায় যে তার ঠাম্মির মাথার দোষ আছে। সোল তার মাকে ঘড়িটা ঠাম্মি থেকে এনে দিতে বলে। তার মা ঠাম্মিকে বলে, তুমি যে ড্রামাটা দেখতে চেয়েছিলে আমি তোমাকে সেটা দেখতে দেবো, এর বদলে তুমি ঘড়িটা আমাকে দাও। এটা শুনে ঠাম্মি ঘড়িটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তার মা বলে, এটা তো সাধারণ একটা ঘড়ি, এর জন্য তুমি পুরো ঘরটাকে মাথায় তুলে নিয়েছো। সে বলে, এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটা সঞ্জয়ের ঘড়ি। আমি এটা $3000 দিয়ে কিনেছি। তার মা বলে, কি, তুমি এত টাকা দিয়ে এই সামান্য ঘড়িটা কিনেছো? সে বলে, ভুল বললাম, $300 দিয়ে আমি এটা কিনেছি। তার মা বলে, এখান থেকে বোঝা যায় যে তুমি সঞ্জয়ের কত বড় ফ্যান। এরপর কনসার্টের স্টেজকে দেখানো হয়। আজকে এক্লিপসের কনসার্ট হতে চলছে পুরো 5 বছর পর। সোলও এই কনসার্টে আসবে। এরপর সঞ্জয়কে দেখানো হয় সে কনসার্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তার ম্যানেজার তার কাছে এসে বলে, তোমাকে সেই মুভির অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার, আর তাকে এখন রিটার্ন না নিতে বলেন। ম্যানেজার বলেন, এই মুভিটা শেষ করে তুমি একটা লং লিভ নিতে পারবে। সঞ্জয় কিন্তু রিটায়ার হতে চায়। ম্যানেজার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ম্যানেজার কোনো কথাই শুনতে চায় না।
এদিকে সোল তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল, আর আমরা এখানে জানতে পারি যে সোল এডিটিংয়ের কাজ করে। সে তার কাজ শেষ করে কনসার্টে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সঞ্জয়ের পোস্টারকে সে লাভ ইউ বলে যায়। এরপরে সিনে দেখানো হয় সোল তার বন্ধু হঞ্জুর কারে বসে কনসার্টে যাচ্ছিল। হঞ্জু তার জন্য গিফটও এনেছিল। সে গিফটটা খুলে দেখে একটা অ্যালবাম, যেটা আসলে সঞ্জয়ের হাই স্কুলের ছিল। এর মানে সোল সঞ্জয়কে স্কুলের সময় থেকেই চেনে, দুজন সেম স্কুলেই পড়তো। সোল কি জেনেছিল যে সঞ্জয় ফিউচারে এত বড় আইডল হয়ে যাবে? সে তো তার ছোটোবেলার ছবি দেখেই বলে সে তো ছোটোবেলা থেকেই দেখতে অনেক হ্যান্ডসাম, ভালো হতো তখন আমি তার সাথে বন্ধুত্ব করে নিতাম। কনসার্টে পৌঁছে এসে আনন্দের সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিল। সে সঞ্জয়ের পোস্টারের সামনেও দাঁড়িয়ে ছবি তোলে। তখন তার কাছে ইন্টারভিউর জন্য কল আসলে সে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সঞ্জয় কনসার্টে যাওয়ার জন্য রেডি হওয়ার পর তার বাকি মেম্বারদের কাছে আসে, কিন্তু কেউ কারোর সাথে কথাই বলছিল না। এদেরকে দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো কথাকে নিয়ে ঝামেলা হয়েছে। এদিকে সোল কিন্তু তার ইন্টারভিউর জায়গায় এসে পৌঁছে গেছিল। ম্যানেজার এসে তাকে জিজ্ঞেস করে যে আপনার কিছু প্রয়োজন? সে বলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। ম্যানেজার তার সাথে কাজের কথা কিছু বলতো। সে সোলকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে আর কিছু বলে না। তার কিছুক্ষণের মধ্যেই সোল কোম্পানির বাইরে চলে আসে। তাকে এটা বলে রিজেক্ট করা হয়েছিল যে আমাদের কোম্পানি দোতলা, আর এখানে কোনো এলিভেটরও নেই, তাই তোমাকে এই কাজটা দেওয়া যাবে না। আসল কারণটা সোলও জেনেছিল যে কেন তাকে এই কাজটা দেওয়া হয়নি, কিন্তু সে নিজের কনফিডেন্ট না হারিয়ে বলে সিঁড়িগুলো না থাকলে এই কাজটা অবশ্যই আমার হতো। এবার পুরো ফ্রি হয়ে সঞ্জয়ের কনসার্ট দেখবো। তারপর সে কনসার্ট দেখার জন্য বাসে বসে বেরিয়ে পড়ে। কিন্তু আজকে তার কপালটাই খারাপ ছিল, রাস্তাটাই তো ট্রাফিক জ্যাম ছিল। কিছু সময় পর সোল কনসার্টের জায়গায় এসে পৌঁছে যায়, কিন্তু এখানে তো কেউই ছিল না, মানে সবাইরা ভিতরে চলে গেছিল। সোল একটা স্টাফকে ডেকে জিজ্ঞেস করে যে আমি ভিতরে যাব কি করে? স্টাফ তো বলে না আর ভিতরে যাওয়া যাবে না। সোল কিন্তু স্টাফের সামনে বিচারি হওয়ার নাটক করলে সে স্টাফ বলে ঠিক আছে, আগে তোমার টিকিটটা তো দেখাও, হয়তো আমি কিছু করতে পারবো। সোল খুশি হয়ে তার ব্যাগে টিকিটটা খুঁজতে লাগে, কিন্তু সে টিকিটটা পায় না। তখন তার মনে পড়ে যে বাস এসে পার্সটা বের করার সময় টিকিটটা নিচে পড়ে গেছিল, তাই এতে স্টাফও তার কোনো হেল্প করতে পারে না। তো সব পরও সোল মন দুঃখ করে না। কনসার্ট শুরু হলে সে বাইরে থেকেই সঞ্জয়ের গানকে এনজয় করে। সঞ্জয় একটা স্যাড সং গায় যেটা অনেক দুঃখ ভরা ছিল। সোল তো এই গানটা শুনে কেঁদেই ফেলেছিল। আসলে সঞ্জয় যে ব্যান্ড ছেড়ে দেবে সেই কথাটা এই গানের মাধ্যমে তার ফ্যান্সদেরকে শোনাতে চায়, কিন্তু সে সোজা ফ্যান্সদেরকে বলতে পারে না। কনসার্ট শেষ হওয়ার পর সোল ঘরের জন্য বের হয়, আর নিজেকে নিজে বলে তার গানটা কত দুঃখ ভরা ছিল, আমি তার গানটা শুনেই কেঁদেই ফেলেছিলাম। তখন একটা লোকের হাত বেজে ভুল করে সোলের ফোনটা নিচে পড়ে গেলে সেই ফোনের ডিসপ্লেটা ফেটে যায়। এদিকে সঞ্জয় তার ব্যান্ডের বাকি মেম্বারদের কাছে আসে। তাদের মধ্যে একটা মেম্বার সঞ্জয়কে মেরে বলে তোমার রিটায়ার হওয়ার কথা বাইরের মানুষদের কাছে থেকে আমরা শুনতে পেলাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সঞ্জয় বলে আমি কিছু সময় একা থাকতে চাই। এদিকে সোল একা একা বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করেই তার চেয়ার বন্ধ হয়ে যায়। অনেক জোর তুষারপাত হচ্ছিল। সে অনেক টেনশনে পড়ে যায় যে সে এখন কি করবে। তার ফোন অফ হয়ে গেছিল, আর সকাল থেকেই তার দিনটা ভালোতে কাটছে না। সব কিছু মনে করে সে অনেক কাঁদতে লাগে। তখনই একটা গাড়ি এসে তার পাশে দাঁড়ায়। আসলে এই গাড়িটা সঞ্জয়ের ছিল। সে সোলকে দেখে ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। সোল সঞ্জয়কে দেখে পুরো শকড হয়ে যায়, কেননা যাকে দেখার জন্য সোল এত কষ্ট করেছিল ফাইনালি সে এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সঞ্জয় এসে ছাতাটা সোলের সামনে রাখে। আর এখানেই ফার্স্ট এপিসোডে পার্ট 1 শেষ হয়। আগের পার্টে দেখেছিলাম সঞ্জয় ছাতা নিয়ে সোলের কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার হুইল চেয়ার কি খারাপ হয়ে গেছে? সোল কিছুই বলতে পারছিল না, সে শুধু নিজের মাথা নাড়িয়ে হেঁ বলে। সঞ্জয় সোলের হাত কাঁপতে দেখে নিজের পকেটে থেকে ওয়ার্ম ব্যাগ দিয়ে বলে তোমাকে অনেক ঠান্ডা লাগছে তাই না, এটা তুমি তোমার কাছে রেখে নিও। সোল তো এটা শুনে কাঁদতে লাগে। সঞ্জয় তাকে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন? সোল বলে আমি তো খুশিতে কান্না করছি, আসলে আমি তোমার অনেক বড় ফ্যান। সে আবার তবে থেকে যখন তুমি ডেবিউ করেছিলে না। সঞ্জয় সোলকে ধন্যবাদ জানায় আর বলে হ্যাঁ আমি জানতে পেরেছি তোমার মাথার হেয়ারব্যান্ডকে দেখে। সোল আস্তে করে তাকে থ্যাংক ইউ বলে যে আমি তোমার কারণেই বাঁচতে শিখেছি। সঞ্জয় বলে আমি কি তোমাকে তোমার ঘর পর্যন্ত লিফট দিয়ে দেবো? সোল তো এটা শুনে খুশি হয়ে হ্যাঁ বলতেই যাচ্ছিল, তখনই তার ফ্রেন্ড হংজু কার নিয়ে চলে আসে। সে বলে আমি আমার বন্ধুর সাথে চলে যাব। তখনই সঞ্জয় তার সামনে বসে পড়ে আর ছাতাটা তার কাছে রেখে নিতে বলে। সোলও তাকে থ্যাংক ইউ বলার জন্য নিজের কাছে থাকা একটা ক্যান্ডি ডাবা দিয়ে দেয়। সঞ্জয় কারে বসে এসে ক্যান্ডি ডাবাটাকে দেখে কিছু ভাবছিল। পরে সোল যখন ঘরে ফিরে আসে সে তার মাকে জিজ্ঞেস করে যে সেদিন অ্যাক্সিডেন্টের পর আমাকে কে বাঁচিয়েছিল। তার মা বলে এসব ঘটনা অনেক বছর হয়ে গেছে, তাই আমার সেসবের ব্যাপারে কিছুই মনে নেই, কিন্তু তার মাকে দেখে মনে হচ্ছিল যেমন সে কিছু লুকোনোর চেষ্টা করছেন। তারপর সে তার রুমে এসে সঞ্জয়ের দেওয়া ছাতা আর ব্যাগকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখে নেয়। তখন তার নজর ঘড়ির উপর পড়লে দেখে ঘড়িটা চলছিল না, তাই সে সেটা তার হাতে পরে নেয় আর সেটাকে ঠিক করতে লাগে। তখনই গ্রুপে কনসার্টের সব ছবিগুলো আসলে সোল তো শুধু সঞ্জয়ের ছবিকে দেখে দেখেই খুশি হচ্ছিল।
এদিকে সঞ্জয়কে দেখানো হয় তার ফোন রিং হচ্ছিল, কিন্তু সে কলটাই তুলছিল না। সে চুপ করে তার ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তার রুমে অনেকগুলো ওষুধকে ছাড়ানোভাবে পড়ে থাকতে দেখানো হয়, আর শোলের দেওয়া ক্যান্ডি ডাবাও সেখানে ছিল। তখন সেই হোটেলে নিচে দুটো মেয়ে স্টাফ নিজেদের মধ্যে কথা বলছিল যে সঞ্জয় আমাদের হোটেলে আছে, তুমি কি তাকে দেখেছো? আমিও তাকে দেখতে চাই। তখনই কেউ একজন পুলে পড়ে যাওয়ার শব্দ তারা শুনতে পায়। সে আর কেউ ছিল না, সেটা সঞ্জয় ছিল। এদিকে কিন্তু শোল ক্লান্ত হয়ে তার টেবিলেই ঘুমিয়ে পড়েছিল। তখন তার মোবাইলে অনেকগুলো মেসেজ আসার শব্দ শুনে শোলের ঘুম ভেঙে যায়। তখন সে মেসেজ পড়ে জানতে পারে যে সঞ্জয় সুইসাইড করেছে হোটেলের পুলে থেকে ঝাঁপ দিয়ে। প্রথমে তো শোল এই নিউজটা বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন ভিডিওতে সঞ্জয়কে দেখে তখন তার বিশ্বাস হয়। সবাইরা সঞ্জয়কে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সে লাড়াচড়াই করছিল না, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শোল এটা শোনার সাথে সাথেই হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার সময় একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে তার ঘড়িটা নিচে জলে পড়ে যায়। শোল ঘড়িটা আনার জন্য জেনে জেনে সিঁড়িতে গড়িয়ে গড়িয়ে এসে জলে পড়ে। সে তার ঘড়িটা খুঁজতেছিল। এদিকে সঞ্জয়র হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছিল। ডক্টররা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষে সঞ্জয় মারা যায়। শোল ঘড়িটা খুঁজে পেয়ে গেছিল। তখনই নিউজে দেখানো হয় যে কে পপ স্টার সঞ্জয় মারা গেছে। এই নিউজটা শুনে প্রথমে তো শোলের বিশ্বাস হয় না, কিন্তু সে তার ফোন চেক করে সত্যিটা জানতে পারে। তখন সে সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, এই কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে সুস্থভাবে দেখেছিলাম। তারপর ঘড়িটা ধরে অনেক কাঁদতে লাগে, কিন্তু ভুল করে তার হাতে সে ঘড়িটার বাটন প্রেস হয়ে গেলে সব কিছু সেখানেই থেমে যায়। শোলও সব কিছুকে থেমে যেতে দেখে অবাক হয়। তখনই কিছু ম্যাজিক হয়, আর আমরা শোলকে সোজা স্কুল ইউনিফর্মে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই। স্যার তার মাথায় মেরে তাকে স্বপ্ন থেকে জাগায়। শোল তো নিজেকে স্কুল ইউনিফর্মে দেখে অবাক হয়ে যায়। তখন স্যার তাকে দাঁড়ানোর পানিশমেন্ট দেয়। শোল দাঁড়ানোর পর পুরো শকড হয়ে যায়, কেননা সে তার পায়েই দাঁড়িয়েছিল। তখন সে আর কিছু না ভেবে দৌড়িয়ে পালিয়ে যায় সঞ্জয়কে দেখতে। এদিকে সুইমিং কম্পিটিশনকে দেখানো হয়। যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে আসতে দেখানো হয়। তাদের মধ্যেই সঞ্জয় ছিল, কিন্তু তাকে এখনো ভালোভাবে দেখানো হয়নি। শোল কিন্তু এসে কিছু বাচ্চাদেরকে সঞ্জয়ের কথা জিজ্ঞেস করলে জানতে পারে যে সে এখন সুইমিং কম্পিটিশনে আছে। শোল সেদিকে দৌড়িয়ে যেতে লাগে, কিন্তু এক পর্যায়ে তাকে রাস্তা পার হতে হবে। অ্যাক্সিডেন্টের পরে থেকে তাকে রাস্তা পার হতে অনেক ভয় লাগতো, কিন্তু সে তার মনে বল এনে রাস্তা পার হয়ে যায়। এখানে পৌঁছানোর পর দেখে দরজা বন্ধ ছিল। এদিকে সঞ্জয়ও এই কম্পিটিশনটা জিতে গেছিল। আসলে এটা তার আর সিনিয়রের মধ্যে ট্রায়াল গেম চলছিল। শোলের তো কোনো কিছুর দিকেই ধ্যান ছিল না, তার চোখ তো শুধু সঞ্জয়কে খুঁজছিল। সঞ্জয় পুলে থেকে বেরিয়ে আসার সাথে সাথেই শোল তার নাম নিয়ে তাকে ডাকলে সঞ্জয় পিছনে ফিরে শোলের দিকে তাকায়। শোল তখন দৌড়িয়ে তার কাছে আসতে লাগে, কিন্তু গার্ডগুলো মনে করে যে এই মেয়েটা হয়তো সিনিয়রের জন্য এসেছে, তাই তারা তাদেরকে প্রোটেক্ট করতে লাগে। কিন্তু শোল তো সোজা সঞ্জয়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। সঞ্জয়ের সাথে সাথে সেখানে থাকা সবাইরা অবাক হয়ে যায় যে এই মেয়েটা এসব কি করছে। সঞ্জয় তাকে নিজের থেকে দূরে সরাতে চায়, কিন্তু শোল আবারও তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে, আর তাকে বলে, আমি জেনেছিলাম না যে তুমি নিজেকে এত একা মনে করো। তুমি কাউকে নিজের মনের কথা কেন বলোনি? আমিও বুঝতে পারিনি যে তুমি এত কষ্টের মধ্যে আছো। এর জন্য আমাকে ক্ষমা করে দিও। তারপর শোল সঞ্জয়কে আই লাভ ইউ বলে। সঞ্জয় শোলকে কিছু বলতো তার আগে গার্ড এসে শোলকে টেনে বাইরে নিয়ে যায়। শোল বারে বারে সঞ্জয়ের নাম নিচ্ছিল। সঞ্জয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গার্ড তাকে বাইরে এনে ঠেলে দিলে সে নিচে পড়ে যায়, যার কারণে তার পায়ে ব্যথা লাগে। শোল তার পায়ে ব্যথা অনুভব করলে নিজের মনে ভাবে, যদি এটা স্বপ্ন হতো তবে আমাকে কষ্ট হতো না। রাস্তায় যাওয়ার সময় সে মনে করে যে সে মরে গেছে, আর তার আত্মা এই ব্রিজটা পার হয়ে নরকে যাবে। তাই সে এসব মনে করে সেখানেই বসে কাঁদতে লাগে। তখন সঞ্জয় তাকে দেখে তার কাছে এসে তাকে ছুঁইলে সে নিচে পড়ে বলে, আমরা মরে গেছি। তারপর আবারও কান্না করতে লাগে। সঞ্জয় কিন্তু এসব কিছুই বুঝতে পারছিল না। সে শোলকে তার ঘড়িটা দিয়ে বলে, আমার কাছেও সেম এইরকমই একটা ঘড়ি আছে। শোল বলে, এটা তোমারই ঘড়ি, তুমি রেখে নিও। সে আবারও বলে, আমি এখন থেকে তোমার সাথে সব সময় থাকবো, যাতে তুমি নিজেকে একা মনে না করো। এটা বলেই সে তার মা আর ঠাম্মির জন্য আবারও কান্না করতে লাগে যে আমাকে ছেড়ে তারা বাঁচবে কি করে। তাই সে ডিসাইড করে যে সেই ব্রিজটা পার হয়ে নরকে যাবে না, এর অন্য কোনো উপায় খুঁজে বের করবে। এটা বলেই সে সঞ্জয়কেও সেদিকে যেতে বারণ করে। বেচারা সঞ্জয় তার এমন সব পাগলামিকে দেখে কিছুই বুঝতে পারছিল না। তার ঘর তো সেই দিকেই ছিল, তাই সে আর কিছু না বলেই সেদিকে হাঁটতে লাগে। তখনই শোল তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি যেও না, আমরা একসাথে থাকবো। এটা শুনে সঞ্জয় উল্টো ভেবে সেখান থেকে ভয়তে ট্যাক্সি ডেকে পালিয়ে যায়।
শোল তাকে দেখে মনে করে যে নরকে যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায় নাকি। তখন তার মা তাকে কল করে স্কুলে থেকে পালিয়ে যাওয়ার কারণে রাগ করে আর তাকে তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে বলে। এদিকে সঞ্জয় রুমকে দেখানো হয়, তার রুমটা পুরোই সুইমিংয়ের ছবিতে সাজানো ছিল। তার বাবা তাকে ফোন করে তার গেমের অনেক প্রশংসা করতে থাকেন। আর তার বাবা তার কাঁধের ব্যথা কেমন আছে বলে জিজ্ঞেস করলে সে কথা ঘুরিয়ে বলে হ্যাঁ ভালো আছে, কিন্তু আসলে তো তার কাঁধে এখনও ব্যথা হচ্ছিল। বাবার সাথে কথা বলে নেওয়ার পর সে তার কাঁধে বেল্ট পরার সময়ই তার শোলের বলা কথাগুলো মনে পড়ে যায়। তখনই সে দেখে যে শোলের ঘড়িটা ভুল করেই তার কাছে থেকে গেছে। এদিকে শোল তার ঘরে আসলে পুরো শকড হয়ে যায়, কেননা সে তার পুরনো ঘরে ফিরে এসেছে। সে তার মায়ের কাছে আসলে দেখে যে তার মাও অনেক ইয়াং হয়ে গেছে। ভিতরে এসে দেখে ঠাম্মি তার জন্য স্যুপ বানাতে ছিল। শোল তার ঠাম্মিকে সুস্থ দেখে তার ঠাম্মিকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করতে লাগে। সে রুমে এসে ক্যালেন্ডার দেখলে জানতে পারে যে সে এখন 2008 মসিহায় আছে আর কিছুদিনের বাদেই তার অ্যাক্সিডেন্ট হবে। সে তার পা হারানোর কথা ভেবে আবারও আপসেট হয়ে যায়। পরে সে তার মা আর ঠাম্মির মাঝে এসে ঘুমিয়ে পড়ে, এটা ভেবে যে হয়তো কাল সকালে সে ঘুমে থেকে ওঠার পর এসব কিছু আর পাবে না। পরের দিন সে ঘুমে থেকে উঠে নিজের পা লড়াতে পারছিল না। এটা দেখে সে ভাবে যে সে হয়তো তার আগের জীবনে ফিরে এসেছে। তখন শোল তার ভাইকে তার পায়ের উপরে শুয়ে থাকতে দেখে। শোল রেগে তার ভাইকে ঠেলে দেয়। তার ভাই কিন্তু ঘুমের চোখে শোলকে বারে বারে সরি বলেই যাচ্ছিল। পরে শোল রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। সে আজ অনেক আনন্দে স্কুল যাচ্ছিল। স্কুলে পৌঁছানোর পর সূর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানেই থেমে দাঁড়ায় আর পুরনো কথা মনে করে যে তার মনে এমন কী কষ্ট ছিল যার জন্য সে সুইসাইড করার ডিসিশন নিয়েছিল। আর সেখানেই সে দাঁড়িয়ে কান্না করতে লাগে। তখনই হঠাৎ বৃষ্টি নামে। শোল কিন্তু একইভাবে সূর্যর দিকে তাকিয়ে কান্না করছিল। সূর্য ছাতা খুলে তার বন্ধুর সাথে কথা বলছিল। তখনই তার নজর শোলের উপর পড়লে সে তাকে ঘড়িটা ফেরত দেওয়ার কথা ভেবে তার কাছে আসে আর ছাতাটা শোলের মাথার উপরে রাখে। কিন্তু শোলকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন। আর এখানেই ফার্স্ট এপিসোডের সেকেন্ড পার্ট শেষ হয়। হ্যালো বন্ধুরা, এপিসোডের শুরুতে দেখানো হয় যে সূর্য শোলের কাছে এসে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন, যখনও তুমি আমাকে দেখো তখনই কান্না শুরু করে দাও, কিন্তু কেন। এটা শুনে শোল আরও জোরে জোরে কান্না করতে লাগে। তখনই তাদের পাশে থেকে যাওয়া কিছু মেয়েগুলো বলে ওঠে, দেখো লাভার্সদের মধ্যে ঝগড়া হচ্ছে, কে জানে ছেলেটা মেয়েটাকে এমন কি বললো যে মেয়েটা এত জোরে কান্না করছে। এটা শুনে সূর্য এম্বারাস হয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। পরে তারা দাঁড়িয়েছিল, তখন শোল নিজের মনে বলে আমি কাল তাকে এত কথা বলে দিয়েছিলাম আর এখন তাকে দেখে এমন কান্না করলাম যে কে জানে এখন সে আমার ব্যাপারে কি ভাবতে থাকবে। তারপর সে আবারও সূর্যের দিকে তাকিয়ে নিজের মনে ভাবে তবে সে 19 বছর বয়সে এত হ্যান্ডসাম ছিল। তখন সূর্যর চোখ শোলের উপর পড়ে গেলে সেও তার মনে ভাবে যে এ আমাকে এইভাবে তাকিয়ে আছে কেন। তারপর শোলের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কে বলো তো। শোল বলে স্যার আমি আপনার ফ্যান, আমার একটা ফ্যান ক্লাবও আছে যার নাম লেটস কিডন্যাপ সূর্য অ্যান্ড রান। সূর্যও বলে এ তুমি কি পাগলের মতন কথাগুলো বলে যাচ্ছ। তখন শোলেরও মনে পড়ে যায় যে হ্যাঁ সত্যি তো, আমি এসব কি বলে যাচ্ছি, সে তো এখন সাধারণ এক স্টুডেন্ট, পপস্টার হয়নি। তখন সূর্যর দিকে তাকিয়ে বোকাগো মতন হাসতে লাগে আর বলে আমার নাম ইনসোল। সূর্য বলে হ্যাঁ আমি জানি। শোল বলে কিন্তু তুমি কিভাবে জানলে। সে বলে তোমার ব্যাচে তোমার নাম লেখা আছে, আমি পড়তে পারি। তারপর তাকে জিজ্ঞেস করে যে তুমি যখনও আমাকে দেখো তখনই কান্না শুরু করে দাও, কিন্তু কেন, কালকেও কান্না করেছিলে। শোল কিছুক্ষণ ভেবে বলে তোমাকে দেখে আমার কারোর কথা মনে পড়ে যায় যাকে আমি অনেক ভালোবাসতাম। সূর্য কে বলে জিজ্ঞেস করলে সে বলে আমার কুকুর। সূর্য অবাক হয়ে বলে কুকুর, আমি তোমাকে তোমার কুকুরের মতন দেখা যায়। শোল বলে না না, আমার বলার মানেটা হলো আমার কুকুরও ভালো এক সুইমার ছিল, তাকেও সুইমিং করতে খুব ভালো লাগতো। সূর্যও বলে ও আমাকে দেখে তোমাকে তোমার কুকুরের কথা মনে পড়ে যায় যে ভালো এক সুইমার ছিল। তবে তুমি কালকের গেমের ব্যাপার কিভাবে জানলে, সেখানকার অ্যাড্রেস তুমি পাইলে কি করে, আর আগের থেকে তুমি আমার নাম কি করে জেনেছিলে। শোল মনে ভাবে তাকে আমি সত্যিটা তো বলতে পারবো না, তাই আমাকে আলাদা কিছু ভাবতে হবে। 19 বছরের ছেলেদেরকে বোঝানো অনেক কষ্ট। তারপর বলে আমি সুইমিংয়ের অনেক বড় ফ্যান, যেহেতু আমার কুকুর একটা ভালো সুইমার ছিল তাই আমিও সুইমিংয়ের ফ্যান হয়ে গেছিলাম আর সব সময় সুইমিংয়ের ভিডিও আর কম্পিটিশন দেখতাম। সেখান থেকে আমি তোমার নাম জেনেছিলাম, তাই আমি তোমাকে চেয়ার করতে সেখানে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে তোমাকে দেখে আমার কুকুরের কথা মনে পড়ে গেল আর আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তবে তো আমি তোমাকে সবার সামনে আই লাভ ইউ বলে দিয়েছিলাম। সূর্যর কিন্তু শোলের বলা কোনো কথার উপরে বিশ্বাস হচ্ছিল না, তাই সে বলে তুমি মিথ্যা বলছো। আচ্ছা বলো তো তোমার কুকুরের নামটা কি। শোল ভেবে বলে অটার। সূর্য বলে কি। আসলে অটার হচ্ছে একটা জলের জীব যে ভালো সুইম করতে পারে। সূর্য বলে তবে তো তোমার কুকুরের নামটা সিয়েল রাখলে ভালো হতো, কেননা সে তো অটার থেকেও জোরে সুইমিং করতে পারে। শোল বলে হ্যাঁ সত্যি তো, এটা তো এক ভালো নাম। সূর্য তার এমন পাগলামি কথা শুনে ইরিটেড হয়ে তার ঘড়ি তাকে ফেরত দিয়ে বলে এটা আমার কাছে থেকে গেছিল। তখন শোলের কালকের কথা মনে পড়ে যায় যে সে কালকে সূর্যকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল আর কান্না করতে করতে তাকে বলেছিল আমরা একসাথে থাকতে হবে।
এসব ভেবে সে এম্বারেস হয়ে ভুল করে সূর্যর ছাতাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সে ভিতরে এসে মনে ভাবে যে আমি আবারও কেন তার ছাতাটা নিয়ে আসলাম, সত্যি আমি এক মস্ত বড় পাগল। তখন সে তার পুরনো ক্লাসরুমকে দেখে আনন্দে ভিতরে ঢুকে যায় আর তার পুরনো বন্ধুদেরকে দেখে অনেক খুশি হয়। এখানে হুংজুও ছিল। সোল তাকে দেখে অনেক বেশি খুশি হয়। তখন ক্লাসে টিচার চলে আসেন। এদিকে সোলের মা তার ডিভিডি স্টোরে কাজ করছিলেন। তখন সে কম্পিউটারে দেখে জানতে পারেন যে গেন্ডাক নামের একজনকেও ডিভিডি 1 মাস ধরে নিয়ে গেছে, এখনও ফেরত করিনি। তাই সে তাকে কল করে ডিভিডিটা ফেরত করতে বলেন। গেন্ডাক কিন্তু বলে আমি কোনো ডিভিডি আনিনি। সোলের মা বলে হয়তো আপনার ঘরের কোনো সদস্য নিয়ে থাকবে, তাই তাড়াতাড়ি সেটা ফেরত করে দিন, আর ফেরত করার ফাইন $1500। তখনই সোলের ভাই এক বৃদ্ধ সন্ন্যাসী সেজে আসে, কিন্তু তার মা তাকে চিনতে পেরে যায় যে আর বলে তুই কখনো অ্যাক্টর হতে পারবি না, এখান থেকে তাড়াতাড়ি পালা। আসলে সোলের ভাইয়ের ইচ্ছে যে সে যেন একটা ভালো অ্যাক্টর হতে পারে। এদিকে স্কুলে টিচার পড়ানোর সময় সোল তার ঘড়ি দেখে মনে করে যে আমি ভুল করে এই ঘড়িটার কারণে অতীতে চলে এসেছি। তবে কি এটা একটা টাইম মেশিন? যদি আমি এটার সুইচ আবারও দাবাই, তবে কি আমি ভবিষ্যতে চলে যাব? সোল এসব ভাবছিল। তখন তাকে টিচার ডাক দিলে হুংজু তাকে ঠেলে ডাকতে চায়, কিন্তু ভুল করে সোল সে বাটনটা প্রেস করে অনেক ভয় পেয়ে যায় যে আমি কি ভবিষ্যতে চলে গেলাম। তখন সে টিচারের ডাক শুনে বলে না না আমি আছি। তারপর সে টিচারের কাছে আসে। আসলে টিচার তাকে একটা ম্যাথ সলভ করতে দিয়েছিল। সে তো পড়াশোনা ছেড়ে দিয়েছে অনেক দিন হবে, কিন্তু সে নাটক করে বলে আমার পেট খারাপ হয়ে গেছে, এখনই ওয়াশরুমে যেতে হবে বলে ক্লাস থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে এসে সোজা সুঞ্জুকে দেখতে চলে আসে। সুঞ্জু এখানে এক্সারসাইজ করছিল। সোল তাকে দেখে স্মাইল করে আর নিজের মনে বলে সুঞ্জু আজকের পরে থেকে আমি তোমাকে একা কখনো থাকতে দেব না। তারপর সে মনে করে যে তাকে ডিপ্রেশনের থেকে বাঁচাতে হলে আমাকে তার সাথে 15 বছর থাকতে হবে, মানে 2022 পর্যন্ত। কিন্তু তার সাথে বন্ধুত্ব করে তার আশেপাশে সবসময় কিভাবে থাকবো। সোল এসব তার মনে ভাবছিল। তখনই যেন সে কোথা থেকে সিগারেটের গন্ধ পায়। সে পিছনে ফিরে দেখে জানলা পাশে থেকে গন্ধ ভিতরে ঢুকছে। এসব দেখে সে সেখান থেকে বেরোনোর সময় সূর্য তাকে দেখে ফেলে। সোল স্কুলের দেওয়ালের উপরে উঠে দেখে বাইরের বাচ্চা এসে সিগারেট টানছিল। তখন আর একটা ছেলেকে দেখানো হয়। এ আমাদের ড্রামার সেকেন্ড মেন লিড, তার নাম তেসাং। সে বাচ্চাদেরকে সিগারেট খেতে বারণ করলে তারা তেসাংয়ের কথা শোনে না, তাই তেসাং রেগে তাদেরকে মারতে লাগে। আর তখনই সোল তার হেল্প করার জন্য উপরে থেকে লাফ দিয়ে একটা ছেলের উপরে পড়ে। তারপর সে ছেলেদের হাতে থেকে সিগারেটের প্যাকেটটা ছাড়িয়ে নিয়ে নেয় আর বলে জানো সুইমিং করা বাচ্চাদের জন্য এই ধোঁয়াটা কত ক্ষতিকারক। তখনই সে ছেলেদের পুরো গ্যাং চলে আসলে তেসাং সোলকে টেনে নিয়ে পালায় আর একটা জায়গায় দেখে সোলকে নিয়ে লুকিয়ে পড়ে। ছেলেগুলো চলে যাওয়ার পর তারা বাইরে বের হলে তেসাং সোলের হাতের থেকে সিগারেটের প্যাকেটটা ছাড়িয়ে স্মোক করার চেষ্টা করলে সোল তার হাতের থেকে প্যাকেটটা ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তেসাং দিচ্ছিল না। তখনই সোল তেসাংয়ের অনেকটা কাছে চলে আসলে তেসাংকে দেখে তার চেনা চেনা লাগে। তখন তার মনে পড়ে যায় যে এ তো কিম তেসাং। 2007-এ তার একটা পপুলার ব্যান্ড ছিল আর তারা জোগম হাই স্কুলের ফাংশনে পারফর্মও করেছিল। আর সোলও একসময় তার অনেক বড় ফ্যান ছিল আর তাকে অনেক পছন্দও করতো। সোল তাকে বলে আমি অনেক দিন বাদে তোমাকে দেখতে পেয়েছি, তুমি কেমন আছো? তেসাং বলে কি কালই তো আমাদের দেখা হয়েছিল, তোমার কি ভুলে যাওয়ার কিছু রোগ আছে নাকি? সোল তার কথায় ধ্যান না দিয়ে নিজের মনে ভাবে যে আমি আগে তার মধ্যে কি দেখে তাকে পছন্দ করেছিলাম, সে তো স্মোকিংও করে। তখন সেখানে টিচার চলে আসলে তেসাং সোলের হাতে সিগারেটের প্যাকেটটা ধরিয়ে তার কানের কাছে এসে বলে আগের বার তো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু এবার তুমি একা যাওয়ার জন্য রেডি হয়ে থাকো। বলে সে সেখান থেকে চলে যায়। টিচার এসে সোলের হাতে সিগারেটের প্যাকেটটা দেখে ভুল বুঝে নেন যে সোল ক্লাস বন্ধ করে এখানে এসেছে সিগারেট টানতে। সোল বারণ করে বলে যে স্যার আপনি ভুল বুঝছেন, এগুলো আমার নয়। কিন্তু স্যার তার কোনো কথায় ধ্যান না দিয়ে তাকে শাস্তির হিসাবে স্কুলের মাঝে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়াতে বলেন। সোল স্যারকে বোঝাতে চায় যে স্যার এগুলো আমার নয়, কিন্তু স্যার তার কোনো কথাই শোনে না আর তাকে বলেন যে এখানে চারদিকে ক্যামেরা লাগানো আছে, তাই তুমি তোমার হাত নিচে করার চেষ্টাও করবে না, আমি তোমাকে ভিতরে থেকে দেখতে থাকবো। বলে সেখান থেকে চলে যান। তখন অন্য দিক থেকে সূর্যকে আসতে দেখে সোল তার মুখ লুকিয়ে নেয়, কিন্তু সূর্য তাকে দেখে তার কাছে এসে তার হাতে থেকে সিগারেটের প্যাকেটটা ছাড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর বলে তোমার ডগ এটা জানতে পারলে কতটা মন দুঃখ করবে যে তুমি স্মোক করো, তাই এসব বাজে জিনিস অভ্যাস করো না। সোল বলে আমি স্মোক করি না, কিন্তু সূর্য তার কথা না শুনে যেতে লাগে আর যাওয়ার আগে তাকে বলে যায় যে এই ক্যামেরাটা খারাপ, তাই তুমি চাইলে যেতে পারো। সোল সূর্যকে অনেকবার ডাকে, কিন্তু সূর্য তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। তাই সোল মন দুঃখ করে যাচ্ছিল। তখন তেসাংয়ের সাথে তার আবারও দেখা হয়ে যায়। তেসাং বলে আমি তোমাকে পালাতে বলেছিলাম, কিন্তু তুমি তো স্যারের পিছনে চলে গেলে শাস্তি পেতে। সোল বলে তুমি স্বার্থ
স্বার্থপর মানুষ। আমি সে বাজে ছেলেদেরগুলো হাতে থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু তুমি? তেসং বলে, তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে? সে বলে, হ্যাঁ, কেননা আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। তেসং বলে, ও তবে তুমি এসব আমার অ্যাটেনশন পাওয়ার জন্য করেছিলে? সোল বলে, কি, তুমি এত অ্যানোয়িং কেন? আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি একসময় তোমাকে পছন্দ করতাম। তখন তেসং সোলের অনেক কাছে এসে বলে, আজকের পর থেকে তুমি সব সময় আগে নিজের চিন্তা করবে, নইলে এইভাবে শাস্তি পেতে থাকবে। তখনই পিছন থেকে অনেকগুলো মেয়ে তেসংকে ডাকে। তাদের সাথে তেসং কথা বলতে চেয়েছিল না, তাই সে সেখান থেকে পালায়। সে মেয়েগুলো এসে সোলকে বুলি করে আর বলে, তেসংয়ের থেকে দূরে থাকো। পরের সিনে দেখানো হয় সোল আর হংজু বসে খাচ্ছিল। তখন সোল হংজুকে জিজ্ঞেস করে যে কারোর ক্লোজ যেতে হলে কি করতে হবে। হংজু বলে, তার সামনে তোমার প্রথম ইমপ্রেশন ভালো হতে হবে। সোল বলে, আমাদের প্রথম দেখাটা তো ভালো ছিল না, আর দ্বিতীয়বার দেখাটাও ভালো ছিল না। হংজু বলে, তবে তো তুমি তাকে লিচনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। লিচন একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেমন আমাদের এখানে ফেসবুক চলছে, ঠিক তাদের সেখানেও লিচন বলে একটা অ্যাপ আছে। হংজু তাকে বলে, তুমি কি কোনো ছেলের ক্লোজ হতে চাও? কালকেই তো তুমি তেসঙ্গের থেকে রিজেক্ট হয়েছিলে, আর আজকে আর একজনকে লাইক করা শুরু করে দিয়েছো। সে বলে, কি? তখন তার মনে পড়ে যায় যে সে তেসংকে নিজের মনের কথা বলেছিল। সে তেসংকে একটা লাভ লেটার আর একটা গিফটও দিয়েছিল। তখনই সে মেয়েটা চলে আসে যে তেসংকে ভালোবাসে। তাকে দেখে সোল ভয়তে পালানোর সময় ভুল করে লেটারটা নিচে পড়ে গেছিল, আর তেসং সে লেটারটা তুলে নিয়েছিল। প্রেজেন্টে সোল মনে করে যে আমি তাকে কাল প্রপোজ করেছিলাম, সে আমাকে রিজেক্ট করেছিল। তারপর সোল ঘরে এসে সে লেটারটা পড়তে লাগে আর অনেক এম্বারেস ফিল করে, আর বলে, আমাকে টাইম ট্রাভেল করে একদিন আগে আসা ছিল। তখন তার ভাই সেই সন্ন্যাসীর ভেসে ঘরের ভিতরে এসে সোলের লাভ লেটারটা পড়তে লাগে। সোল রেগে তার হাতে থেকে সেটা ছাড়িয়ে নিয়ে তাকে রুমে থেকে বাইরে পাঠিয়ে দেয়। তখন তার লিচন অ্যাপের কথা মনে পড়লে সে সেই অ্যাপে সুঞ্জোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু সুঞ্জো তার রিকোয়েস্টটা রিজেক্ট করে দেয়। পরের দিন সোল স্কুল যাওয়ার জন্য বাস স্টপে আসলে নিজের মনে বলে, এইভাবে চললে তো আমি কখনো সুঞ্জোর কাছাকাছি আসতে পারবো না, সে তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করলো না। তখন সোল নোটিস করে যে একটা মেয়ে হুইল চেয়ার করে যাচ্ছিল, কিন্তু তার হাতে থেকে জিনিসগুলো নিচে পড়ে গেছিল। সোল তার কাছে যাওয়ার আগেই সুঞ্জো এসে সে মেয়েটার সাহায্য করতে লাগে। এটা দেখে সোলকে অনেক ভালো লাগে। সোল সুঞ্জোকে হাই বললে সুঞ্জো কিন্তু কিছু না বলে বাসে উঠে যায়। তাকে বাসে উঠতে দেখে সোলও বাসে উঠে যায়। সোল জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখেছিলে না? সুঞ্জো বলে, না, আমি দেখেও দেখিনি। সোল আবারও তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সব দিন এই বাসে যাওয়া আসা করো? সুঞ্জো বলে, না, আমি সব দিন সকালের বাসে যাওয়া আসা করি, কিন্তু আজকে আমার প্র্যাকটিস ছিল না, তাই আমি দেরি করে যাচ্ছি। সোল তার মনে ভেবে নেয় যে সুঞ্জোর ক্লোজ আসতে হলে আমাকে সকালের বাসে যাওয়া আসা করতে হবে। সোল সুঞ্জোকে জিজ্ঞেস করে, তোমার কি এখন আর কোনো কম্পিটিশন আছে? সুঞ্জো বলে, আমি তোমাকে কেন বলবো, যার ফলে তুমি সেদিনের মতন এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কান্না করবে? এতটুকু বলেই সুঞ্জো বাসের থেকে নেমে পড়ে, কিন্তু ভিড়ের কারণে সোল বাসেই থেকে যায়, আর বাসের দরজা অটোমেটিক হওয়ার কারণে অটোমেটিক্যালি দরজাও বন্ধ হয়ে যায়। বাস চলতে শুরু করে। সুঞ্জো যখন দেখে সোল বাসের মধ্যে রয়ে গেছে, সেও তখন বাসের পিছনে ছুটতে শুরু করে দেয়। তারপর বাসকে ওভারটেক করে ড্রাইভারকে বাস থামাতে বলে। বাসের দরজা খুললে সোল বাসের থেকে নেমে পড়ে। সোল তাকে জিজ্ঞেস করে যে সুঞ্জো, তুমি ঠিক আছো তো? আর তাকে থ্যাংক ইউও বলে, কিন্তু সুঞ্জো বলে, আমি তোমার জন্য বাসকে থামাইনি, আমি তো আমার ছাতার কারণে এসব করেছি, যেটা তুমি কাল নিয়ে গেছিলে। তারপর সে সোলের হাতের থেকে ছাতাটা ছাড়িয়ে নিয়ে যেতে লাগে, কিন্তু সোলও তার পিছনে যায় আর বলে, আমিও তোমাকে এটা ফেরত করার জন্যই নিয়ে এসেছি, এমনিতেও তোমাকে সতর্ক থাকতে হবে, এই ধরনের কাজ আর কখনো করবে না। বাসকে কেউ ওভারটেক করে? সুঞ্জয় বলে, কেউ যদি আমার ছাতাটা নিয়ে ঠিক সময় মতন বাসে থেকে নেমে পড়তো, তবে তো আমাকে এমন ডেঞ্জারিয়াস কাজ করতে হতো না। সোল বলে, নিশ্চিন্ত, তোমার বাবা তোমার জন্য সবসময় চিন্তিত থাকেন। সুঞ্জয় বলে, দেখো তো এই কথাটা কে বলছে, তুমি আগে স্মোকিং করা বন্ধ করো। সোল এটা শুনে তার সামনে এসে বলে, তবে কি এই কারণের জন্য তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে দিয়েছিলে? তুমি চাইলে আমার আঙ্গুল শুনতে পারো, বলেই ভুল করে তার নাকের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। বেচারা সুঞ্জয় এম্বারেস হয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি স্মোক করো না, তোমার হাতে কোনো গন্ধ নেই বলে সে সেখান থেকে পালায়। সে চলে যাওয়ার পর সোল আবারও এম্বারেস হয়ে নিজের আঙ্গুলকে মেরে বলে, আমি আবারও একই পাগলামি করে দিলাম। সুঞ্জোর বেস্ট ফ্রেন্ড ইনহিউকে এসব কাণ্ড দেখে সুঞ্জোকে খেপাতে থাকে আর বলে, তুমি তো বলেছিলে যে তোমাদের মধ্যে সেমন কিছু নেই, তবে এসব কি ছিল? এই মেয়েটাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, তো মনে পড়ে গেল, এই মেয়েটা তেসংকে পছন্দ করে, তাই তো সে প্রায় সব দিনই এসে তেসংয়ের লকারে গিফট রেখে চলে যায়। সুঞ্জো জিজ্ঞেস করে যে তেসংকে। ইনহিউক বলে, সে আমাদের ব্যান্ডের লিড সিঙ্গার, তো তুমি কি তাকে জেনেছিলে না? সুঞ্জো রেগে বলে, না, আমি জেনেছিলাম না, আর না আমি তাকে চিনি। ইনহিউক বলে, তুমি এত রেগে বলছো কেন? সুঞ্জো বলে, না, আমি রেগে বলছি না। তারপর সেখান থেকে চলে যায়।
এদিকে সোল স্কুলে ঢোকার সময় দেখে স্কুলের বোর্ডে সুইমিং টুর্নামেন্টের ব্যাপারে লেখা হয়েছিল। তখন সোলের সঞ্জয়ের একটা ইন্টারভিউর কথা মনে পড়ে। সঞ্জয় সেই ইন্টারভিউতে বলেছিল যে তার কাঁধের সার্জারির পর সেটা তার প্রথম কম্পিটিশন ছিল, আর সেটা তার শেষ কম্পিটিশনও হয়ে গেল, কেননা অপারেশনের পর তাকে এত তাড়াতাড়ি কম্পিটিশনে ভাগ নেওয়ারই ছিল না। এসব মনে করে সোল দ্রুত সঞ্জয়ের সাথে দেখা করতে আসে আর তাকে বলে, আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। কিন্তু সঞ্জয় তার কথা না শুনে স্টেডিয়ামে চলে আসে। সোলও তার পিছনে পিছনে স্টেডিয়ামে চলে আসে আর তার সামনে গিয়ে বলে, তুমি এই কম্পিটিশনে ভাগ নিতে পারবে না। সঞ্জয় কেন বলে জিজ্ঞেস করলে সোল বলে, এতে তোমার কাঁধের ক্ষতি হবে আর হয়তো তুমি ভবিষ্যতে আর কখনো সুইমিং করতে পারবে না। এসব সোল এক নিঃশ্বাসেই বলে ফেলে। তখন সে নোটিস করে যে সঞ্জয়ের সাথে সাথে সেখানে সবাইরাই থেমে গেছিল। সঞ্জয় নর্মাল হওয়ার পর তাকে আবারও জিজ্ঞেস করে, বলে কেন আমি ভাগ নিতে পারবো না। সোল আবারও নিজের বলা কথাগুলো রিপিট করে। তখন আবারও সব কিছু থেমে যায়। এতে সোলের আর বুঝতে বাকি থাকে না যে সে ভবিষ্যতের কোনো কথা এখন বলতে পারবে না। তাই সে নিজের ফোনে লিখে সঞ্জয়কে সব কিছু বলতে চায়, কিন্তু তখন আবারও সব কিছু থেমে যায় আর তার লেখা মেসেজ আপনি আপে লিভে যায়। এতে সোল অবাক হলে সঞ্জয় তাকে ইগনোর করে চলে যায়। পরে সোল তার ক্লাসে বসে ভাবছিল যে সে সঞ্জয়কে ভবিষ্যতের কথা তো বলতে পারবে না, তবে সে কিভাবে সঞ্জয়কে এই কম্পিটিশনে ভাগ না নিতে রাজি করাবে। রাতে সে ঘরে এসে ছাদের উপরে দাঁড়িয়ে ভবিষ্যতে সঞ্জয়ের দেওয়া ইন্টারভিউর কথা মনে করে। সেই ইন্টারভিউতে সঞ্জয় বলেছিল যে এই কম্পিটিশনে ভাগ নেওয়া আমার ভুল ছিল। আমি সুইমিং না ছেড়ে থাকলে হয়তো কখনো এক ভালো সিঙ্গার হতে পারতাম না। সোল তার মনে বলে, আমি যদি তাকে কোনোভাবে এই কম্পিটিশনে ভাগ নিতে না দেই তবে হয়তো আমি তাকে বাঁচাতে পারবো আর সে ভবিষ্যতে সিঙ্গার হবে না, আর না সে ডিপ্রেশনের কারণে সুইসাইড করবে। পরের দিন সঞ্জয় তার কম্পিটিশনের জন্য কঠিন পরিশ্রম করছিল, যার ফলে তার কাঁধে যন্ত্রণা শুরু হয়। এখানে তার কম্পিটিটর গু হংজুও ছিল। সঞ্জয় যাওয়ার সময় গু তার সামনে এসে বলে, তুমি অপারেশনের পর এত শীঘ্রই কম্পিটিশনে কেন ভাগ নিতে চাও? এতে তোমার ক্যারিয়ারও নষ্ট হতে পারে, তুমি নিজের হাতে খাওয়াটুকু খেতে পারবে না। সঞ্জয় বলে, কেন তুমি কি ভয় পেয়ে গেছো নাকি যে আমি ভাগ নিলে মেডেলটা তুমি আর পাবে না? এটা শুনে গু রেগে গেলে সঞ্জয় সেখান থেকে চলে যায়। বাইরে কিন্তু সোল সঞ্জয়ের জন্য অপেক্ষা করছিল। সঞ্জয় আসলে সে আবারও তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তোমাকে তোমার কাঁধের যত্ন নিতে হবে আর এই কম্পিটিশনের ব্যাপারে আবারও ভাবতে বলে, কিন্তু সঞ্জয় তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে সোলের মায়ের সাথে গেন্ডকের কথা কাটাকাটি হচ্ছিল সে ডিভিডিকে নিয়ে। গেন্ডক বলে, আমি কোনো ডিভিডি আনিনি, কিন্তু সোলের মা বলেন, কিন্তু এখানে তো গেন্ডক নামের একা আপনিই থাকেন, তাই আপনি ভালো করে খুঁজে আমাকে ডিভিডিটা ফেরত করুন। গেন্ডক আবারও আমার কাছে ডিভিডিটা নেই বললে সোলের মা বলেন, এটা একটা ডার্টি মুভির পিকচার, তাই আপনাকে লজ্জা করছে এটা ফেরত করতে। গেন্ডক বলে, আমাকে কেন লজ্জা লাগবে? আমি অনেক আগে আমার ওয়াইফের সাথে এই মুভিটা থিয়েটারে দেখে নিয়েছি। এরপর পুলিশ স্টেশনে তেসং আর আগের এপিসোডে যে ছেলেগুলো জিমের বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছিল তাদেরকে দেখানো হয়। তেসংয়ের বাইকের উপরে তারা ছেপ ফেলেছিল, তাই তেসং রেগে তাদেরকে অনেক মেরেছিল। এতে সে নিজেও অনেক আহত হয়েছিল। তখন একজন সিনিয়র অফিসার এসে কি হয়েছে বলে জিজ্ঞাসা করলে তেসং উঠে জুনিয়র অফিসারকে এটা বলে চলে যায় যে আপনি আমাকে বলেছিলেন যে আমার ঘরের গার্জিয়ান আসলে আমি যেতে পারবো। এটা শুনে সে জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করেন যে একে আপনার ছেলে? সে বলেন হ্যাঁ। রাতে যখন সঞ্জয় তার বাবার সাথে ফোনে কথা বলে যাচ্ছিল তখন সোল এক বুড়ির বেশে এসে প্রথমে সঞ্জয়কে টাকা চায়। সঞ্জয় টাকা দিয়ে চলে যেতে চায়, কিন্তু সোল তাকে আটকিয়ে বলে, তোমার জন্ম অক্টোবর মাসে হয়েছে না? সঞ্জয় হ্যাঁ বললে সোল বলে, তোমার উপরে জল ভূতের আত্মা ঘুরে বেড়াচ্ছে, তাই তোমাকে 3 দিন পর্যন্ত জলের থেকে দূরে থাকতে হবে। সঞ্জয় বলে, কিন্তু কাল আমার এক কম্পিটিশন আছে। সোল বলে, এতে তোমার ভাগ নিতে হবে না, কেননা সে আত্মাটা এক মহিলার, তার প্রেমিক জলে ডুবে মারা গেছে, তাই সে এখন তোমার পিছনে পড়ে আছে তোমাকে নিতে। সঞ্জয়ের তো তার বলা কথা বিশ্বাস হচ্ছিল না, তাই সে বলে ঠিক আছে আমি দেখছি বলে যেতে লাগে। সোলেরও সঞ্জয়ের বলা কথা বিশ্বাস হচ্ছিল না, তাই সে তাকে পিছন থেকে ডেকে বলে, তোমার কাঁধের উপরে যে বসে আছে সে আমাকে বলছে যে তোমার বাম পাশে কাঁধে কিছু দাগ আছে। এটা শুনে সঞ্জয় ভয় পেয়ে গেলে সোল তার ভয়কে আরও বাড়ানোর জন্য বলে, তোমার চারপাশে যে আত্মাটা সবসময় ঘুরে বেড়াচ্ছে সে আসলে জলের কারণেই শক্তিশালী হয়ে যায়, তাই তোমাকে কিছুদিন জলের থেকে দূরে থাকতে হবে। এরপরের সিনে দেখানো হয় সোল সঞ্জয় দেওয়া সে টাকাটা ধরে খুশিতে যাচ্ছিল, কিন্তু জোর বাতাসের কারণে সে নোটটা উড়ে যায়। সোল সেটা ধরার চেষ্টা করে, কিন্তু নোটটা গিয়ে সোজা তেসংয়ের পায়ের কাছে পড়ে আর তেসং সে নোটটা উঠিয়ে নেয়। সোল তার কাছে এসে নোটটা চায়, তখন সে নজর করে তেসংকে অনেক চোট লেগেছিল। তেসং তাকে নোটটা দেবে না বলে আর তার পোশাক পরা দেখে বলে, তুমি কি ভবিষ্যতের কথা বলতে পারো? আমার হাতটা দেখে বলো তো। সোল বলে, তুমি কি আমার হাতের থেকে মার খেতে চাও? তেসং বলে, কিন্তু আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে সোল জিজ্ঞেস করে যে তুমি কি সে চিঠিটা পড়ে নিয়েছিলে? তেসং বলে, হ্যাঁ আমি সে চিঠিটা পড়ে নিয়েছি, সেতে তুমি অনেক কিছু লিখেছিলে। তারপর সে চিঠিতে লেখা গানটা গাইলে সোল বলে, চুপ করো।
তখন তেসংকে কষ্ট হলে তাকে অপেক্ষা করতে বলে সোল তার জন্য ওষুধ আনতে চলে যায়। পরে ওষুধ এনে সে তেসংকে চোটে লাগিয়ে দেয়। তখন সোলের মনে পড়ে যায় যে ফিউচারেও তেসং এইভাবে কোনো এক ঝামেলায় ছিল, কিন্তু তাকে ফসিয়ে সবাইরা সাইড হয়ে গেছিল, তাই জন্য তাকে স্কুলে থেকে বের করে দেওয়া হয়েছিল। তাই সোল তাকে বুঝিয়ে বলে এসব ঝামেলা করলে একা তোমারই কষ্ট হবে, সবার আগে তুমি ভালোভাবে পড়ে তোমার গ্রাজুয়েশন শেষ করো। এইসব ঝামেলার কারণে তোমার বাবা মা কতটা কষ্ট পেতে থাকবে। তেসং বলে না, তারা আমার কেয়ারই করে না যে আমি খুশিতে আছি বা দুঃখতে। সোল বলে আমিও তাই মনে করতাম, কিন্তু যখন আমি কষ্টতে ছিলাম তখন আমার চেয়ে বেশি কষ্ট তাদেরকে ফিল হচ্ছিল। আসলে সে তার অ্যাক্সিডেন্টের ব্যাপারেই বলছিল। তারপর সোল তেসংয়ের কাছে থেকে তার নোটটা চায়, কিন্তু তেসং সেটা না দিয়ে এবার সোপাস করার সময়ই হঠাৎ করে তার হাতের থেকে সে নোটটা ছুটে নালার জলে পড়ে যায়। এটা দেখে সোল আপসেট হয়ে সে নোটটাকে তুলে বলে আমার আইডিয়াল আমাকে এই নোটটা দিয়েছিল। তেসং মনে করে যে সোল তার কথাই বলছে, তাই সে বলে আপসেট হও না, আমি আর একটা নোট তোমাকে দিয়ে দেবো। তারপর তারা কথা বলতে বলতে সোলের ঘরের সামনে এসে গেছিল। তখন তেসং তাকে আরেকটা নোট দিয়ে বলে ন, এটা তোমার জন্য। সোল বারণ করে বলে না, আমার দরকার নেই। তখনই সুনজিও এসে তাদেরকে দেখে ফেলে, আর সে বুঝতে পেরে যায় যে সে বুড়ির বেশে সোলই তার কাছে এসেছিল। সোল তাকে দেখে তেসংয়ের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু সুনজিও তো আগে থেকে তাকে চিনতে পেরে গেছিল। তেসং তাকে বলে তুমি ইনহিউকের বন্ধু সুনজিও না? সুনজিও বলে হ্যাঁ, কিন্তু তুমি কে? তেসং তার নাম বলে। তখন সোল সুযোগ বুঝে পালিয়ে যেতে চাইলে সুনজিও বলে আর নাটক করতে হবে না, আমি তোমাকে চিনতে পেরে গেছি। এর মানে তুমি আমার মজাক বানাচ্ছিলে তাই না? সোল বলে না না, তুমি ভুল বুঝছো। সুনজিও কিন্তু আর কিছু না বলে তার ঘরে চলে যায়। সোল তাকে অনেকবার ডাকে, কিন্তু সুনজিও তার কোনো কথাই শোনে না। তখন সোল নিজের মনে বলে এ তো আমার ঘরের সামনেই থাকে, এটা কিভাবে হতে পারে? আমি এত বড় এক কথা কিভাবে ভুলে গেছিলাম? সে এটা কনফার্ম করার জন্য তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করলে তার মা বলে হ্যাঁ, তারা এই কিছুদিন হবে এখানে শিফট হয়েছে। এখানে জানা যায় যে গেন্ডক সুনজিওর বাবা। রাতে সুনজিও তার ঘরের গেট খুলে বের হলে সোল গেট খোলার শব্দ শুনে বাইরে তাকালে দেখে সুনজিও ট্রেনিংয়ের জন্য যাচ্ছে। পরে সুনজিও সুইমিং করার সময় তার বারে বারে সোলের বলা কথা মনে পড়ছিল যে তুমি এই কম্পিটিশনে ভাগ নিও না। এসব ভেবে সে আর সুইমিং করতে পারে না। সে ভিতরে এসে স্নান করে, তখনও তার শুধু সোলের বলা কথাগুলো মনে পড়ছিল যে জলের থেকে দূরে থাকো। সুনজিওকে ভয়ও লাগছিল, তাই সে গান গাইতে গাইতে তার মনের ভয় কম করার চেষ্টা করছিল। তখন দেখা যায় যে গু তার এক বন্ধুর সাথে সুনজিও সুইমিংয়ের প্যান্টটা চুরি করতে এসেছিল, কিন্তু এই কথাটা তার এই বন্ধুটা জেনেছিল না। আসলে গু সুনজিওর উপর অনেক হিংসে করত। সে তার বন্ধুকে বলে সুনজিও তার লকি প্যান্ট পরে সব কম্পিটিশন জিতে যায়, তাই আমি তার প্যান্ট আজকে চুরি করব। এটা বলে সে তার প্যান্ট চুরি করে যাওয়ার সময়ই তাকে সোল দেখে ফেলে আর সুনজিওর প্যান্টকেও টেনে ধরে। দুজনের মধ্যে প্যান্ট নিয়ে টানাটানি হচ্ছিল, যার শব্দ সুনজিও শুনতে পেরে যায় আর বলে কে বাইরে? তার গলা শুনে গু প্যান্টকে ছেড়ে সেখান থেকে তার বন্ধুকে নিয়ে পালায়। সুনজিও বাইরে এসে সোলকে দেখতে পাওয়ার আগেই সোল গিয়ে জামা কাপড়ের মধ্যে লুকিয়ে পড়ে। সুনজিও বাইরে এসে কাউকে দেখতে পায় না, তাই সে তার জামা কাপড় পরে টাউলটাকে সোল লুকিয়ে থাকা বক্সের মধ্যে রাখে, যার ফলে সোল ভয়তে একটু লড়ে যায়। সুনজিও এটা দেখে জামা কাপড় সরিয়ে লম্বা চুল দেখে, যেটা দেখে সুনজিও অনেক ভয় পেয়ে নিচে পড়ে যায়। সোল সময় সুযোগ বুঝে মাথায় টাওয়াল দিয়ে সেখান থেকে পালায়, কিন্তু সুনজিও তার পিছু করে বলে কে তুমি, দাঁড়াও। সোলকে না থামতে দেখে সুনজিও তার টাওয়াল ধরে টেনে দেওয়ার কারণে দুজনই পুলের মধ্যে পড়ে যায়। তখনই সুনজিও সোলকে দেখে ফেলে আর তার হাতে নিজের লকি প্যান্টকে দেখে ভুল বুঝে নেয় যে সোল এখানে তার প্যান্ট চুরি করতে এসেছিল, যার ফলে সে কাল কম্পিটিশনে ভাগ না নিতে পারে। তখন সোল আবারও তাকে কম্পিটিশনে ভাগ না নিতে বললে সুনজিও অনেক রেগে যায় আর বলে তুমি কেন আমাকে কম্পিটিশনে যেতে বারণ করছো? তুমি হয়তো জানো না যে সুইমিং আমার জন্য কতটা জরুরি। সোল তখন বলে ওঠে যে আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই, আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, এই কম্পিটিশনের কারণে তুমি নিজেকে হট করতে পারো। সুনজিও তো এখন কিছু বোঝার কন্ডিশনেই ছিল না, তাই সে রেগে সোলকে বলে তুমি আমার কেউ নও, তাই আমার চিন্তা করতে হবে না। আমি তোমার এসব কাজে অনেক বিরক্ত হয়ে গেছি, তাই আমার কাছে থেকে দূরে থাকো। তখন সোল কাঁদতে কাঁদতে বলে আমি তো শুধু তোমাকে বাঁচাতে চাই, কেননা আমি যদি তোমার অতীতকে না বদলাতে পারি তবে তুমি তাড়াতাড়ি মারা যাবে। তার এসব কথা সুনজিও শুনতে পারে না, সব কিছু সেখানেই থেমে গেছিল। নর্মাল হওয়ার পর সুনজিও তাকে আরও অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। নিজের আইডিয়ালের মুখে থেকে এমন কথা শুনে সোল অনেক বেশি কষ্ট পেয়েছিল। এদিকে সুনজিওর বাবা তার জন্য খাবার নিয়ে রুমে আসে, কিন্তু সুনজিওকে না দেখতে পেয়ে খাবার থুয়ে যাওয়ার সময় খাটের নিচে কিছু দেখতে পায়। সে সেটা তুলে দেখে পুরো শকড হয়ে যায়, কেননা সেটা সেই ডাটি মুভির ডিভিডি ছিল যেটার ব্যাপারে সোলের মা বলতেছিল।
তখন সে মনে করেন যে তবে এই ডিভিডিটা সূর্যর রুমে কী করছে। এদিকে সূর্য ঘরে ফিরে এসেছিল। তখন তার এক বন্ধু তাকে কল করে বলে যে গু তোমার প্যান্ট চুরি করতে এসেছিল, যার ফলে তুমি কম্পিটিশনে কাল না যেতে পারো। সে কি তোমার প্যান্ট চুরি করে নিয়ে গেছে? এটা শুনে সূর্য বুঝতে পেরে যায় যে আসলে তো সোল তার হেল্প করতেই এসেছিল, আর সে সব কিছু সত্যিও বলতে চেয়েছিল, কিন্তু সে রেগেই তাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল। তাই সূর্য সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সোল সূর্যর বলা কথাগুলো ভেবে মন দুঃখ করে ঘরে ফিরছিল, কিন্তু যখন সে রাস্তার কাছে আসে আর সে রাস্তা পার করতে পারে না। আসলে সোলের পা রোড অ্যাক্সিডেন্টের কারণেই প্যারালাইজ হয়েছিল, তাই সেদিনের পরে থেকে সে রাস্তা পার হতে অনেক ভয় পাচ্ছিল। কিন্তু সে যেমন তেমন করে রাস্তার মাঝে চলে আসে। তার আগে সে আর যেতে পারে না। কারগুলোকে এত স্পিডে যেতে দেখে তার পাও সেখানেই ফ্রিজ হয়ে যায়। তখনই একটা কার অনেক স্পিডে তার দিকে এগোতে ছিল। এটা দেখে সোল ভয়তে তার চোখ বন্ধ করে দেয়। কারটা সোলকে ধাক্কা দেওয়ার আগেই সূর্য এসে সোলকে টেনে নিয়ে যায় আর তাকে বলে, গাড়ি দেখে তুমি তার সামনের থেকে সরছিলে না কেন? তুমি কি তোমার হোশে ছিলে না? সোল সূর্যর বলা কথাগুলো তো শুনছিল, কিন্তু সে কোনো উত্তরই দিচ্ছিল না, আর সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সূর্য তাকে জোরে জড়িয়ে ধরে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সূর্য যখন নতুন এখানে শিফট হয়েছিল, তখন ডেলিভারি ম্যান ভুল করে সোলের পার্সেল সূর্যর বাড়ির সামনে রেখে চলে গেছিল। তাই সূর্য সে পার্সেলটা সোলের বাড়ির সামনে রাখতেই যাচ্ছিল, তখন তাকে সোল ডেলিভারি ম্যান বলে ডাকে। বৃষ্টি হচ্ছিল, তাই সে ছাতা নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছিল, আর সূর্য সোলকে প্রথমবার দেখাতেই তার প্রেমে পড়ে গেছিল। সোল সূর্যর কাছে এসে পার্সেলটা নিয়ে নিজের ছাতাটা সূর্যকে এটা বলে দিয়ে দেয় যে আমার আরও অনেকগুলো পার্সেল আসার আছে, আর সেগুলো তোমাকেই দিতে আসতে হবে। তারপর তার হাতে দুটো হোয়াইট ক্যান্ডি দিয়ে থ্যাংক ইউ বলে ভিতরে চলে যায়। পরে সূর্য যখন ছাতা ফেরত দিতে আসে, সে দেখে সোল ডিভিডি স্টোরেই বসে বসে ঘুমোচ্ছিল। তাই সূর্য তাকে ভিতরে এসে দেখতে লাগে, কিন্তু সোল পড়তো তার আগেই সূর্য তার হাত সোলের মাথার নিচে রেখে নেয়। তারপর খুব আদরে তাকে দেখতে লাগে। অনেকক্ষণ এইভাবে থাকার কারণে তার হাত যন্ত্রণা করছিল, কিন্তু সে সোলের ঘুমটা নষ্ট করে না। তখন স্টোরে একজন কাস্টমার আসলে সোলের ঘুম ভেঙে গেলে সূর্য দূরে সরে যায় আর নিজের হাতকে ঠিক করতে লাগে। সোল তাকে কী নেবে বলে জিজ্ঞেস করলে সূর্য ভুল করে সে ডাটি মুভি ডিভিডিটা ভাড়ায় নিয়ে নেয় নিজের বাবার নামে। পরে সে ডিভিডিটা দেখে এম্বারেস হয়ে মনে ভাবে আমি কি উঠিয়ে নিলাম। তারপর সেখান থেকে পালায়। সেদিন পুলে সোল এসে যখন সবার সামনে তাকে জড়িয়ে ধরে নিজের মনের কথা বলেছিল, তখন সে অনেক খুশি হয়েছিল, কারণ সে যাকে লাইক করে সে নিজে এসে তাকে আই লাভ ইউ বলেছিল। তারপর সোল যখন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সূর্য তো এটা দেখে অনেক খুশি হয়। আর সে যখন তার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতেই যাচ্ছিল, তখন তার বাবার রুমে হঠাৎ চলে আসার কারণে তার হাতে রিজেক্ট বাটনটা প্রেস হয়ে গেছিল। তাই সে তার বাবার উপরে রাগ করে বলছিল যে বাবা, তুমি রুম নক করে না এসে হঠাৎ কেন ভিতরে চলে আসলে? আর সেদিনও সূর্য সোলের সাথে স্কুলে যাওয়ার জন্য লুকিয়ে তার ওয়েট করছিল। সে ঘরে থেকে বের হলে সূর্য লুকিয়ে তার পিছনে যেতে লাগে, কিন্তু সোলের ব্যাগের চেন খোলা ছিল। এটা দেখে সূর্য আস্তে করে তার ব্যাগের চেনটা বন্ধ করে দেয়। এর মানে সোল সূর্যকে লাইক করার অনেক আগে থেকেই সূর্য সোলকে লাইক করে, কিন্তু এই কথাটা সোল কখনো নোটিস করতে পারেনি। সিন তখন প্রেজেন্টে আসলে দেখা যায় যে সূর্য সোলকে খুব ভালোভাবে জড়িয়ে ধরেছিল, কেননা সোলের কন্ডিশন এখন ভালো ছিল না। সোলের জ্ঞান ফিরে আসলে আবারও সূর্যর ডেথের দিন তার ঘরকে দেখানো হয়। টেবিলে সোলের দেওয়া ক্যান্ডি রাখা হয়েছিল। তখন সেখানে কোথা থেকে যেন তার আর সূর্যর একটা ছবি চলে আসে। হ্যালো বন্ধুরা, এপিসোড শুরু হয় যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। সূর্য সোলকে বাঁচিয়ে নিয়েছিল। পরে তারা দুজন একটা জায়গায় বসেছিল। তখন সূর্য তাকে জিজ্ঞেস করে যে তোমার কি আগে কখনো কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য তুমি রাস্তা পার হতে এত বেশি ঘাবড়িয়ে গেছিলে? সোল বলে, হ্যাঁ, তবে থেকে আমি রাস্তা পার হতে ভয় পাই। আমি জানি না আমার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল আর কে আমাকে বাঁচিয়েছিল, কেননা তখনকার সব স্মৃতি আমি ভুলে গেছি। তারপর সূর্য তাকে সরি বলে ভুল বুঝে এত কথা শুনিয়ে দেওয়ার কারণে। তারপর বলে, আসলে তো তুমি আমাকে প্রোটেক্ট করছিলে। আজকে তুমি আমার জন্য যা সব করেছো তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। এটা শুনে সোল অনেক খুশি হয়। তখন সূর্য আবারও বলে, কিন্তু আমি এই কম্পিটিশনে ভাগ নেব, কেননা আমার নিজের উপর অনেক বিশ্বাস আছে যে আমি এই কম্পিটিশনটা নিশ্চয়ই জিততে পারবো। তুমি আমার জন্য চিন্তা করো না, আমি তোমাকে প্রাউড ফিল করাবো, আর তুমি যে খারাপ স্বপ্নটা দেখেছিলে সেটাকেও বদলিয়ে দেবো। সূর্যর কথা শুনে সোল স্মাইল করলে এখানে এই সিনটা কট হয়ে পরের দিন কম্পিটিশনের দৃশ্যকে দেখানো হয়। সূর্য কম্পিটিশনের জন্য রেডি হচ্ছিল। সোলও এখানে তার কম্পিটিশন দেখতে এসে গেছিল। সূর্য তাকে এখানে দেখে অনেক খুশি হয়। কম্পিটিশন শুরু হয়। সূর্য অনেক ভালোভাবে সুইমিং করছিল। তাকে দেখে তার কোচ, তার বাবা আর রিনহিউক অনেক খুশি হচ্ছিল। সোলও বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। কম্পিটিশন শেষ হওয়ার পর রেজাল্ট অ্যানাউন্স করা হলে জানা যায় যে সূর্য এই কম্পিটিশনটা জিতে গেছিল। সবাইরা খুশিতে অনেক জোরে চেঁচামেচি করতে লাগে। তখন সোল খুশি হয়ে সূর্যকে আরও কাছে থেকে দেখার জন্য আরও আগে চলে আসে।
সূর্য ও সোলকে দেখে অনেক খুশি হয় যে তার মনের মানুষ আজকে তার জন্য এত খুশি হচ্ছে। তখন সূর্য গত রাতের কথা মনে করে, সে সোলকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে এসেছিল। তখন সোল তাকে গুড নাইটের সাথে সাথে আজকের ম্যাচের জন্য বেস্ট অফ লকও বলে তার ঘরে চলে গেছিল। তখন সূর্য তাকে একসাথে অনেকগুলো ফ্লাইং কিস দিয়েছিল, কেননা তার জন্য এটা কোনো স্বপ্ন চেয়ে কম ছিল না যে সে যাকে পছন্দ করে সেও এখন তার পাশে হয়ে গেছে, নিজের নেওয়া ডিসিশনেও সাপোর্ট করছে। তারপর সে যাওয়ার জন্য পিছনে ফেললে তার বেস্ট ফ্রেন্ড ইনহিউকে দেখে শকড হয়ে যায়, আর তার হাতের থেকে তার কোটটাও নিচে পড়ে যায়। ইনহিউক ও সূর্যকে এসব করতে দেখে অবাক হয়ে গেছিল। তখন সূর্য সিচুয়েশনকে সামলানোর জন্য তাকেও ফ্লাইং কিস দিতে লাগে। ইনহিউক ও সূর্যকে এসব করতে দেখে শকড হয়ে গেছিল, আর তার হাতে থাকা জিনিসগুলো নিচে পড়ে গেছিল। দুজনের জন্য এই সিচুয়েশনটা অনেক অকওয়ার্ড ছিল। সূর্য এইভাবে তাকে ফ্লাইং কিস দিতে দিতে ভিতরে চলে যায়। এরপর দুজনকে সূর্যের রুমে দেখানো হয়। ইনহুক তাকে বলছিল যে তুমি এসবের ব্যাপারে শিওর তো, কেননা সোল আগে তো তেসনকে পছন্দ করতো। সূর্য বলে তাতে কি হয়েছে, সে এখন কিন্তু আমার আগে পিছিয়ে ঘুরছে। কালকের কম্পিটিশনটা আমাকে জিততে তো দাও, তারপর আমি সোলকে আমার মনের কথা বলে দেবো যে আমি তাকে কত বেশি পছন্দ করি। তখন ইনহুক বলে তোমাকে এসব যত সহজ মনে হচ্ছে আসলে কিন্তু মনের কথা বলাটা এত সহজ নয়, তাই ঠিক সময় আসার অপেক্ষা করো। এটা শুনে সূর্য চুপ হয়ে যায়। সিন প্রেজেন্টে আসলে সূর্য মনে ভাবে আমি কম্পিটিশন তো জিতে গেছি, তাই আমি আজই সোলকে আমার মনের কথাটা বলে দেব। তারপর সূর্য সোলকে বাইরে বেড়াতে নিয়ে আসে। সোল তাকে কিন্তু বলছিল যে সবার আগে তোমাকে তোমার বাবার সাথে দেখা করাটা উচিত, কেননা সে আজকে তোমার জন্য অনেক বেশি খুশি হয়েছিলেন। সূর্য বলে হ্যাঁ, আমি ঘরে গিয়ে বাবার সাথে দেখা করে নেব। তারপর সে সোলকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে, আর সেখানে গিয়ে তার মনের কথাটা বলতে পারবে। এসব মনে করতে করতে সে অনেক কনফিউজ হয়ে গেছিল। তখন সোল তাকে যা জিজ্ঞেস করে সে শুধু হেঁতেই উত্তর দেয়। তার এমন বিহেভিয়ার দেখে সোল মনে করে যে তার মুড আজকে ভালো নেই। সূর্য তখন এক ভালো রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গেছিল তার মনের কথা বলার জন্য। সে সোলকে সেখানে যেতে বলতো তার আগেই সোল নিজের ফেভারিট রেস্টুরেন্টকে দেখে সেদিকে দৌড় দিয়ে পালায়। সূর্য তো এটা দেখে বেশ অবাক হয়। এরপর তাদেরকে সেই রেস্টুরেন্টে দেখানো হয়। রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, তাই সূর্য তার মাথায় হাত দিয়ে বসে পড়ে যে এখন আমি কি করব। তারপর সোলের দিকে তাকিয়ে তার মুখে হাসি দেখে সেও খুশি হয়ে যায়। খাবার আসলে সূর্য নিজের খাবারের বাটিটাকে ভালোভাবে সাজিয়ে সোলকে দিয়ে বলে নাও তুমি এটা খাও। এটা থেকে সোল অনেক খুশি হয়, আর সূর্যের দিকে তাকিয়ে বলে আমি অনেক লাকি ফ্যান, আমার চেয়ে লাকি ফ্যান এই ওয়ার্ল্ডে আর কেউ হয়ে থাকবে না, কেননা আমি সূর্যর হাতে সাজানো খাবারটা এখন খাবো। সোলের কথা শুনে সূর্য প্রথমে তো অনেক খুশি হয়। তখন তার মনে একটা প্রশ্ন আসে যে সোল তো তেসঙ্গেরও ফ্যান। তাই সে সোলকে জিজ্ঞেস করে যে আমাকে বলো তো তুমি কার বড় ফ্যান, তেসঙ্গের গানের না আমার সুইমিংয়ের। সোল বলে আমি অনেক আগে তেসঙ্গের ফ্যান ছিলাম, কিন্তু এখন আমি শুধু তোমার আর তোমার সুইমিংয়েরই ফ্যান। সূর্য তো এটা জানার পর অনেক খুশি হয়ে যায়, আর টেবিলের নিচে থেকে হাত মুঠ করে নিজেকে কংগ্রেস জানায় যে 90% চান্স তো শুধু আমারই। সোল তাকে জিজ্ঞেস করে কিন্তু তুমি হঠাৎ করে তেসঙ্গের কথা কেন জিজ্ঞেস করলে। সূর্য বলে না সেমন কিছু নয়, আমি কাল তোমাকে তার সাথে দেখেছিলাম তো তাই। বাদ দাও সেসব কথা, চলো খাবার খাই। পরে তারা লাঞ্চ সেরে যাচ্ছিল, তখন সূর্য শুধু এটা মনে করছিল যে এখনই ঠিক সময় আমার মনের কথাটা বলার জন্য। তখন সোল তাকে জিজ্ঞেস করে যে তুমি আজ আমাকে লঞ্চ করতে কেন নিয়ে এসেছো। সূর্য মনে বলে হ্যাঁ, এই সময়টাই ঠিক সময় সোলকে বলার জন্য যে আমি তাকে পছন্দ করি। সে মনে অনেক জোশ এনে তাকে আই লাইক ইউ বলতেই যাচ্ছিল, তখনই সোল হঠাৎ করে বলে ওঠে যে আমাকে 50টা কয়েন দেবে। এটা শুনে সূর্য বলে আই লাভ 50 কয়েন্স। তারপর সোলকে কয়েন্স বের করে দিয়ে দেয়, আর জিজ্ঞেস করে যে তুমি এগুলোর কি করবে। তখন সোল তাকে এদিকে হাত বাড়িয়ে বলে আমি এখানে তোমার সাথে ছবি তুলতে চাই। সূর্য হেসে বলে কিন্তু এখানে তো পাসপোর্ট সাইজে ছবি বের হয়, এর কোনো প্রয়োজনই নেই। তখন সোল কিউট হয়ে সূর্যকে ছবি তুলতে বললে সূর্যও তার দিকে তাকিয়ে থাকে। তখন সোল নিজের মনে বলে আমি যখনও তোমাকে অন্য মেয়েদের সাথে ছবি তুলতে দেখতাম তখন আমার অনেক হিংসে হতো, তাই আমিও আজকে তোমার সাথে ছবি তুলতে চাই। সূর্য আবারও ছবি তুলবে না বলে বারণ করলে সোল দুঃখী হয়ে যায়, আর সোলকে দুঃখী দেখে সূর্যকেও ভালো লাগে না, তাই সে বাহানা করে ছবি তুলতে রাজি হয়ে যায়। তারপর তারা ছবি তুলতে বসে পড়ে, কিন্তু প্রথম ছবিটা তো নর্মাল ছিল, কেননা সূর্য সাথে স্মাইলই করছিল না। সোল তাকে স্মাইল করতে বললে দ্বিতীয় ছবিতে সে স্মাইল করে, আর শেষ ছবিতে সোল সূর্যকে চিকহাট বানাতে বলে। সূর্য বলে এ আবার কেমন সাইন। সোল তাকে এটা বুঝিয়ে বললে সূর্য হেসে বলে আমি এত ফোনিভাবে ছবি তুলতে পারবো না। যেটা শুনে সোল চুপ করে বসে পড়ে। তখন সূর্য হঠাৎ করে সোলের কাছে এসে চিকহাট বানায়, যেটা দেখে সোল তো পুরো অবাক হয়ে গেছিল। 1 সেকেন্ডের জন্য তার হার্টবিটও বন্ধ হয়ে গেছিল। দুজন অনেক কাছাকাছি ছিল, তাই সূর্য এটাই ঠিক সময় ভেবে সোলকে মনের কথা বলতেই যাচ্ছিল। তখন ছবি রেডি হয়ে বের হলে সোল সে ছবিগুলোকে দেখে অনেক খুশি হতে লাগে, কিন্তু সূর্যর তো মুডই অফ হয়ে যায়।
পরের দৃশ্যতে দেখানো হয় তারা বাড়ি ফেরার জন্য বাসে উঠে গেছিল। তখন ইনহুক সুঞ্জোকে মেসেজে জিজ্ঞেস করছিল যে তুমি কি সোলকে নিজের মনের কথা বলে নিয়েছো। সুঞ্জো মেসেজ পড়ে মনে বলে ভালো হতো আমি সেমনটা করতে পারলে। তখন সোলের মুখের দিকে তাকালে জানা যায় যে সে অনেক ডিস্টার্ব আছে, কেননা তাকে এখনই ওয়াশরুমে যাওয়ার ছিল, কিন্তু সে এই কথাটা তার আইডলের সামনে বলে বাস থামাতে চায় না। তখন সুঞ্জো আবারও নিজের মনের কথা বলতে চাইলে সোল তাকে এটা বলে চুপ করিয়ে দেয় যে প্লিজ এখন কিচ্ছু বলো না। সুঞ্জো তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি ঠিক আছো তো। সোল হেসে নর্মাল হওয়ার নাটক করে বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তখন বাসে উপস্থিত থাকা একটা বাচ্চাও ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না করছিল। সোল তাকে দেখে খুশি হয়ে মনে ভাবে এখন সে বাচ্চাটার মা নিশ্চয়ই বাসের ড্রাইভারকে বাস থামাতে বলবে, কিন্তু দেখা যায় যে তার মা বাচ্চাটাকে একটা বোতল দিয়ে সেটা ইউজ করতে বলে। এসব দেখে সোলের মাথাটাই খারাপ হয়ে যায় যে আমি এখন কি করব, সূর্যর সামনে আমি যেন কোনো উল্টোপাল্টো কাজ না করে দেই। তখন সূর্য হঠাৎ করেই চেঁচিয়ে ওঠে আর বাস থামাতে বলে আর বলে আমি এখনই ওয়াশরুমে যেতে চাই। তখন সোল একটু স্বস্তি পায়। সোল তাড়াতাড়ি করে বাসের থেকে নেমে সূর্যকে বলে তুমি যাও, আমি এখানেই তোমার অপেক্ষা করছি। তখন সূর্য সোলের দিকে টর্চটা বাড়িয়ে বলে এসব আমি তোমার জন্য করেছি, আমি জানি তুমি ওয়াশরুমে যেতে চাও তাই না, নিচে চলে যাও, আমি এখানে তোমার অপেক্ষা করছি। সোলের জন্য এই সময়টা কোনো লজ্জা চেয়ে কম ছিল না। তারপরও সে সূর্যকে থ্যাংক ইউ বলে তার কেয়ার করার জন্য। তারপর টর্চটা নিয়ে চলে যায়। এদিকে সূর্যর বাবা লুকিয়েছে ডিভিডিটা সোলের মায়ের স্টোরের সামনে থাকা বক্সে রাখার চেষ্টা করছিলেন। ডিভিডিতে আঠার হেল্পে টাকাও লাগিয়ে নিয়েছিলেন। তখন সোলের মা কারোর হাত দেখে মনে করেন যে হয়তো চোর তাদের স্টোরে চুরি করতে এসেছে। তাই সে তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে বাইরে বের হয়ে আসলে সূর্যর বাবা ওনাকে দেখে নিজের চপ্পল সেখানে ফেলে রেখেই চলে যায়। সোলের মা সূর্যর বাবার চপ্পলটা দেখে চিনতে পেরে যায় আর জোরে বলে ওঠে যে ডিভিডিটা তো তোমার কাছে ছিল না, তবে এখন আসলো কি করে। এদিকে কিন্তু খালি পায়ে দৌড়ানোর সময় সূর্যর বাবার পায়ে কাঁটা ঢুকে গেছিল। সে সেটা বের করতেছিল কিন্তু কোনো শব্দ না করে। কিছুক্ষণ পর তারা দুজন ঘরে ফিরে আসে। তখন তুষারপাত শুরু হলে সোল কনফিউজ হয়ে যায় যে গরমের দিনে তুষারপাত কিভাবে হতে পারে। তারপর সে সূর্যকে লঞ্চের জন্য ধন্যবাদ জানায়। এর পরের বার গোল্ড মেডেলের জন্য অ্যাডভান্সে কংগ্রেসও জানিয়ে দেয়। সূর্য বলে ধন্যবাদ তো আমার তোমাকে বলা দরকার, কেননা আজকের পুরো দিনটা তুমি আমার সাথে কাটিয়েছ। সোল বলে শুধু একদিন নয়, আমি তো তোমার সাথে পুরোটা জীবন কাটাতে রাজি আছি, যত হলে আমি তোমার ফ্যান। সোলের কথা শুনে সূর্য তো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর ডিসাইড করে নেয় যে এটাই ঠিক সময় তার মনের কথা বলার জন্য। তাই সে সোলকে বলে আমি চাই না তুমি আমার ফ্যান হয়ে থাকো। সোল তো এটা শুনে চুপ হয়ে যায় আর মনে করে যে সূর্য তার কাছে থেকে নিজের পিছু ছাড়াতে চায়। সূর্য কিন্তু এসব এই জন্য বলছিল যে সে যেন সোলকে বলতে পারে যে আমি চাই না তুমি আমার ফ্যান হয়ে থাকো, আমি তো তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। সূর্য তাকে এর আগে কিছু বলতে পারতো, তখন সোল হঠাৎ করেই বলে ওঠে ঠিক আছে আমরা ভালো বন্ধু হয়ে থাকবো, এতে তো তোমার কোনো অসুবিধা হবে না। সূর্য তো সোলের এই কথার আগে আর কিছুই বলতে পারে না। উপরে বসে থাকা ইনহিউক যে নকল তুষারপাত করছিল সেও বিরক্ত হয়ে যায় যে এত সব করার পরও সূর্য কিভাবে তার মনের কথা তাকে বলতে পারলো না। পরে তারা দুজন সূর্যর রুমে আসে। সূর্যর মন তো অনেক দুঃখ ছিল। তখন ইনহুক বলে সব দোষ তোমার, তোমার কি দরকার ছিল এটা বলতে যে আমি চাই না তুমি আমার ফ্যান হয়ে থাকো। সূর্য ইনহিউকের এমন কথা শুনে তাকে পিল্লু দিয়ে মারতে লাগে। তখন ইনহিউক তাকে বলে এতটুকু হার মেনে নিলে চলবে না, সে তোমাকে রিজেক্ট তো করেনি, তাই এখনও তোমার চান্স আছে। এটা শুনে সূর্য বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তারপর খাটে শুয়ে সোলের কথা মনে করে স্মাইল করতে লাগে। আর হ্যালো বন্ধুরা, এপিসোড শুরু হয় সূর্যর থেকে। সে তার ট্রেনিং করছিল, তখনই হঠাৎ করে তার কাঁধে যন্ত্রণা শুরু হয়ে গেলে যন্ত্রণার কারণে সে জোরে চিৎকার করতে লাগে। আসলে সোল যেটা থামানোর চেষ্টা করছিল শেষে সেটাই হয়ে গেল। এদিকে কিন্তু সোল জানলার থেকে উঁকি মেরে সূর্যকে খুঁজছিল, কিন্তু সে সূর্যকে কোথাও দেখতে পাচ্ছিল না। তখনই তের সঙ্গে এসে বলে তুমি আবারও ছেলেদেরকে শার্টলেস অবস্থায় দেখতে এখানে চলে এসেছো। সোল নিচে নেমে বলে তোমার আজে বাজে কথা বলা বন্ধ করবে। তের সঙ্গে বলে তুমি তো আমাকে লাইক করো, তবে তাদেরকে কেন দেখছো, আমি তো তোমার সামনে আছি। তখন সোল তাকে বোঝায় যে প্রথমে তো আমি তোমাকে ভালোবাসতাম, তাই তোমাকে প্রপোজও করেছিলাম, কিন্তু এখন আর সেমন কিছুই নেই, ভালো হবে তুমি সেদিনের কথাগুলো ভুলে গেলে। তখন তেসং বলে হ্যাঁ হ্যাঁ এমনিতেও তুমি আমার টাইপের মেয়ে নও। তেসং হেসে বলে না, এখন আর সেটা করা যাবে না, কেননা এখন আমার মনে তোমার জন্য ফিলিংস এসে গেছে।
শোলে তো তেইসঙ্গের উপরে অনেক রাগ লাগছিল, কিন্তু সে তাকে কিছুই বলে না। তখন তেইসঙ্গের কাছে সে মেয়েটার মেসেজ আসে যে আগের এপিসোডে শোলকে তেইসঙ্গের কাছে থেকে দূরে থাকতে বলেছিল। সে শোলকে জিজ্ঞেস করে কারোর কাছে থেকে নিজের পিছু ছাড়াতে হলে কি করতে হয়। তখন শোল বলে এটা তো অনেক সিম্পল। এটা বলেই সে তাকে এড়িয়ে চলে যায়। মানে সেও তো তেইসঙ্গের কাছে থেকে নিজের পিছু ছাড়াতে চায়, তাই সে তাকে ইগনোর করে চলে যায়। এরপর শোল সূর্যর টিমের একজন মেম্বারের সাথে দেখা করে সূর্যর কথা জিজ্ঞেস করলে সে ছেলেটা বলে হঠাৎ করে সূর্যর কাঁধে যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার কারণে কোচ তাকে হাসপাতালে নিয়ে গেছেন। এটা শুনে শোল তো পুরো শকড হয়ে গেছিল, তার চোখে জল এসে গেছিল যে আমি যেটা থামানোর জন্য এত চেষ্টা করেছিলাম শেষে সেটাই হলো। এদিকে সূর্য আর তার কোচকে ডক্টরের সাথে কথা বলতে দেখানো হয়। ডক্টর বলছিলেন যে তোমাকে আবারও সার্জারি করার জায়গায় যন্ত্রণা হচ্ছে, তাই আবারও সেই সেম জায়গায় সার্জারি করাতে হবে, কিন্তু অনেক কম চান্স থাকবে যে তুমি আবারও সুইমিং করতে পারবে। তোমাকে খুব কম হলে 2 বছর রেস্ট নিতে হবে। আমি এর আগেও তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি না শুনে সুইমিং করলে। আমার বলা কথা মেনে থাকলে তোমাকে দ্বিতীয়বার সার্জারির কোনো প্রয়োজনই ছিল না। এখন কিন্তু তোমার কাঁধের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। এই সার্জারির পর হয়তো তুমি আর কখনো সুইমিং করতে পারবে না। এবার আমার কথা না শুনলে তুমি ভবিষ্যতে নিজের হাতে খাওয়াটুকু খেতে পারবে না। সূর্যর সাথে সাথে তার কোচও এসব শুনে শকড হয়ে যায়। পরে সূর্যকে বাস স্টপে একা বসে থাকতে দেখানো হয়। সে অনেক আপসেট ছিল, কেননা তার স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল সুইমার হওয়া, যে স্বপ্ন সে আর কখনো পূরণ করতে পারবে না। এদিকে শোল সূর্যকে খুঁজতে তার বাড়ি এসে গেছিল, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে শোল দেওয়ালের উপরে উঠে উঁকি মেরে দেখে সূর্যর বাবার রেস্টুরেন্টের কিছু বক্স পড়ে আছে। বক্সে রেস্টুরেন্টের নাম লেখা হয়েছিল। সকাল থেকে রাত হয়ে গেছিল, সূর্য কিন্তু একইভাবে বসে রয়েছিল। তখন তার বাবা তাকে কল করে রেস্টুরেন্টে আসতে বলেন। সূর্য আসলে জানা যায় যে তার বাবা তার জেতার খুশিতে পার্টি দিচ্ছিলেন। এইভাবেও সে আগে গিয়ে সব কম্পিটিশনগুলো জিতবে বলে সেখানে সবাইরা তার জন্য চেয়ার করে। সূর্যকে সবাইরা কংগ্রেস জানায়। তখন আমাদেরকে দেখানো হয় সূর্য অনেক কম্পিটিশন জেতার পর তার বাবার সাথে অনেকগুলো ছবি তুলেছিল, যেগুলো তার বাবা তার রেস্টুরেন্টেই লাগিয়ে রেখেছিল। তার বাবা নিজের ছেলের উপর অনেক বিশ্বাস আছে যে সে এইভাবে আরও আগে যাবে। পরে সে সূর্যকে বলেন তোমার জন্য একটা গিফট আছে। আমি তোমার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট বুক করে নিয়েছি। সেখানে গিয়ে তুমি অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। সেখানকার ট্রেনারগুলো তোমাকে অনেক ভালোভাবে শেখাবে। তারা ন্যাশনাল সুইমারদেরকেও ট্রেন করেন। তার বাবার কথা শুনে সূর্য বলে বাবা এসবের কোনো প্রয়োজন ছিল না। তখন তার বাবা বলেন তুমি টাকা চিন্তা করো না, আমি সব কিছু সামলিয়ে নেব। আমি ভিআইপি টিকিটও বুক করে নিয়েছি, তুমি শুধু মন দিয়ে তোমার ট্রেনিং করবে। তখন সূর্য জোরে চিৎকার করে বলে আমাকে না জিজ্ঞেস করে তুমি কেন টিকিট বুক করেছিলে? আর আমি এখন তোমাকে টিকিটটা ক্যান্সেল করতে বললে তুমি শুনছো না কেন? আমি সুইমিং সব দিনের জন্য ছেড়ে দিতে চাই, তাই তোমাকে আর কিছু করতে হবে না বলে এসে উঠে বাইরে বেরিয়ে আসে। সেখানে থাকা সবাইরা সূর্যর চিৎকার শুনে চুপ হয়ে গেছিল। সূর্যর বাবা তার পিছনে বাইরে চলে আসেন। এদিকে কিন্তু শোল রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছিয়ে গেছিল। তাদেরকে দেখে শোল সেখানেই দাঁড়িয়ে পড়ে। সূর্যকে তার বাবা জিজ্ঞেস করছিলেন যে তুমি কেন সুইমিং ছাড়তে চাও, এমন আরও অনেক প্রশ্ন করেন। সূর্য তার বাবাকে আসল কারণটা এখনও বলেছিল না, যে তার আবারও সার্জারি হবে। তাই সে তার বাবাকে মিথ্যা বলে দেয় যে আমি এত কঠিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, আমি আর সুইমিং করতে চাই না, আমি এসব বন্ধ করে কিছুদিন বিশ্রাম করতে চাই। তার বাবা বলেন এত দূর পর্যন্ত এসে সব কিছু এইভাবে ছেড়ে দেওয়া তোমার সবচেয়ে বড় ভুল হবে। সূর্য তখন বলে ওঠে আমি আলাদা কিছু করে নেব, কিছু না করতে পারলে আমাদের এই রেস্টুরেন্টকে চালাবো। এই কথাটা শুনে তার বাবা রেগে সূর্যকে চড় মেরে দেন আর বলেন এসব শোনার জন্য কি আমি আর তোমার মা তোমার উপরে এত বিশ্বাস রেখেছিলাম? তোমার ডিসিশন না বদলানো পর্যন্ত ঘরে যেন তুমি ফিরে না আসো বলেই সে সেখান থেকে চলে যান। তা সূর্য তার বাবাকে আর কিছু না বলে সেখান থেকে যাওয়ার সময় সে শোলকে দেখতে পায়, কিন্তু সে তার সাথে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে কিন্তু সূর্য তার লকারের থেকে নিজের জিনিসগুলো নিতে এসেছিল। সে তার সব রুটিনগুলোকে দেখে মনে করে যে যখন তার সার্জারি হয়েছিল সে তখন অনেক কষ্ট করেছিল নিজের হাতকে ঠিক করার জন্য, কিন্তু শেষে এসব কিছু বিফল হয়ে গেল। এসব মনে করে সে তার সব রুটিনগুলোকে ছিঁড়ে ফেলে দেয় আর সেখানেই বসে অনেক জোরে জোরে কান্না করতে লাগে। রাতে শোল মন দুঃখ করে ঘরে ফিরে আসে আর ক্যালেন্ডারে তার অ্যাক্সিডেন্টের দিনের তারিখের উপরে মার্কার দিয়ে লিখতে চায় যে অ্যাক্সিডেন্ট ডে, কিন্তু তার লেখা থাকে না, বারে বারে লিভে যাচ্ছিল। এটা দেখে শোল কেঁদো কেঁদো হয়ে বলে আমি তো আমার নিজের ফিউচার বদলাতে পারছি না, তবে আমি এটা কিভাবে ভেবে নিয়েছিলাম যে আমি সূর্যর ফিউচার বদলিয়ে দেব। এসব বলে সে অনেক কান্না করে।
পরের দিন সূর্যর বাবা নিজের ছেলের দ্বিতীয় সার্জারির ব্যাপারে জানতে পারে অনেক ভেঙে পড়েছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল যে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে আজকে হারিয়ে ফেলেছেন, যেটা সে আর কখনো ফিরে পাবেন না। এদিকে কিন্তু সোল স্কুল এসে সবার আগে সূর্যর সাথে দেখা করতে বয়েজ জিমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। তখন ইনহিউক বাইরে আসলে সোলকে দেখে চিনতে পেরে যায় আর বলে আমব্রেলা গার্ল। সোল তাকে দেখে চিনতে পেরে যায় যে এ তো এক্লিপস গ্রুপের মেম্বার। এর জন্য সূর্যকে অনেক হেটার্সদের সামনা করতে হয়েছিল। ইনহিউকের ফ্যান্সরা সূর্যর নাম খারাপ করার জন্য রুমোসও ছড়িয়েছিল, যার কারণেই সূর্য ডিপ্রেশনে ভুগছিল আর পর এসে সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। তাই সে সবার সামনে ইনহিউকের কলার টেনে ধরে আর চিৎকার করে বলে, তোমার কারণেই সূর্য মারা গেছে। তখন জানা যায় যে আসলে সোল এসব ভাবছিল। তারপর সে ইনহিউককে সূর্যর কথা জিজ্ঞেস করলে ইনহিউক তাকে সূর্যর কন্ডিশনের ব্যাপারে বলতে লাগে। তখনই হঠাৎ করে একটা বল এসে সোলের মাথায় লাগে আর সে নিচে পড়ে যায়। তার নাকের থেকেও রক্ত বের হতে লাগে। ইনহিউক তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো। তখন যে ছেলেগুলো ভুল করে সোলকে বলটা মেরেছিল তারাও এসে সে ঠিক আছে কি না বলে জিজ্ঞেস করলে সোলে তখন পুরনো কথা কিছু মনে পড়ে যে এসবের আগেও তার সাথে ঘটেছিল, যখন সে তার বন্ধু হুংজুর সাথে ছিল আর বলটা সেম এই ছেলের হাতে থেকেই লেগেছিল। পরে যখন সে ঘরে গিয়েছিল তখন দেখেছিল যে ঘরে আগুন লেগে গেছিল আর আগুন নেভাতে গিয়ে তার মার হাতও পুড়ে গেছিল। তখন এসব মনে করে সোল হঠাৎ করেই উঠে পড়ে আর পুরো স্পিডে দৌড়িয়ে যেতে লাগে। তাকে সবাইরা জিজ্ঞেস করছিল যে তুমি কি ঠিক আছো, কিন্তু সে কারোর কোনো কথাই শোনে না, সিধা দৌড়াতে লাগে। ঘরে কিন্তু তার ভাই রান্না করছিল। তখন তার মা তাকে কল করে টয়লেট পরিষ্কার করতে বলেন। সংসি বলে, আমি এখনই তো পুরো ঘরটা পরিষ্কার করেছি, তুমি আবারও আমাকে টয়লেট পরিষ্কার করতে কিভাবে বলছো। তার মা কিন্তু তার কোনো কথায় কান দেয় না, নিজের কথা বলে নেওয়ার পর কলটা কেটে দেন। সংসি তার মার কথায় অনেকটাই রেগে গেছিল, তাই সে এক পাশের গ্যাসটা বন্ধ করে নেয় আর এক পাশে করে না। এদিকে সোল তার ভাইকে বারে বারে কল করছিল, কিন্তু তখন তার ভাই টয়লেট পরিষ্কার করার কারণে তার কলটা তুলছিল না। তখন তেসং তাকে দেখে তার বাইক থামায়। সোল তাকে তার ঘর পর্যন্ত নিয়ে যেতে বললে সে বলে, আমি যেতে পারতাম কিন্তু এখন আমার কিছু জরুরি কাজ আছে বলেই সে যেতে লাগে। তখন সোল তার সামনে এসে বলে, এটা অনেক জরুরি, আমার ঘরে এখন আগুন লাগতে পারে, তাই প্লিজ আমাকে নিয়ে যাও। তেসং বলে, তবে তো তোমাকে ফায়ার ব্রিগেডকে কল করা দরকার। সোল বলে, আমি শিওর না, তাই আগুন লাগার আগে আমাকে ঘরে পৌঁছতে হবে। সোলকে এত চিন্তা করতে দেখে তেসঙ্গ তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সে সোলকে নিয়ে যাওয়ার সময় সে বুলি করা মেয়েগুলো দেখে ফেলে, এতে সে মেয়েগুলো অনেক রেগে যায়। এদিকে সোলের সাথে দেখা করতে তার বন্ধু হংজু এসেছিল। সোলকে না দেখতে পেয়ে সে তাকে মেসেজ করতে লাগে। তখন সংসি টয়লেট পরিষ্কার করে বাইরে বের হলে তার গায়ের থেকে অনেক দুর্গন্ধ হচ্ছিল। তাই হংজু তার নাক বন্ধ করে বলে, কত বছর হবে তুমি স্নান করনি। সংসি বলে, তোমার কি চোখ নেই, আমার হাতে এটা দেখতে পাচ্ছ না। কিন্তু হংজু তাকে অনেক কথা শুনে ফেলে। সংসিও রেগে তাকে অনেক কথা বলছিল। তারপর আর কি দুজনের মধ্যে জোরদার ঝামেলা বেঁধে যায়, কিন্তু দুজনের মধ্যে কারোরও নজর ছিল না যে পিছনে আগুন লেগে গেছে। তেসং আর সোল এসে পৌঁছিয়ে গেছিল। সোল তাদের ঘরের দিকে তাকালে জানতে পারে যে আগুন লেগে গেছে, কিন্তু ভিতরে এখনও তারা দুজন ঝগড়া করেই যাচ্ছিল। হংজু তখন বলে, কিছু পুড়ে যাওয়ার গন্ধ হচ্ছে। সংসি বলে, হ্যাঁ, আমার মন তোমার কথায় পুড়ে যাচ্ছে। তখন ধোয়ার কারণে হংজু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সংসিও আগুন লেগেছে বলে জানতে পারে। সে সবার আগে হংজুকে কাঁধে তুলে নিয়ে যায়। ততক্ষণে সোল আর তেসঙ্গ ভিতরে এসে গেছিল। তারা দুজন আগুন লেভানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন তেসং সোলকে পিছনে সরিয়ে আগুন লেভানোর মেশিন এনে আগুন লিভিয়ে দেয়। সংসি হংজুকে ছাদের উপরে নিয়ে এসেছিল। সংজি তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে উঠছে না দেখে তাকে সিপিআর দিয়ে ওঠাতে চায়। তখনই হংজুর জ্ঞান ফিরে আসলে সে চোখ খুলে সংসিকে এমন করতে দেখে ভুল বুঝে নিজের সব জোর লাগিয়ে তাকে একটা ঘুষি মারে, যার কারণে তার একটা দাঁতই ঝরে পড়ে যায়। সোল তার বাবা মার ছবি দেখে খুশি হয় যে শেষে আমি আমার মায়ের হাত পোড়া থেকে বাঁচিয়ে নিলাম। তখন তার মা ঘরে এসে ঘরের এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন। সোল তখন তার মায়ের হাতকে দেখে খুশি হয় যে আমি আমার অতীতকে বদলাতে পেরেছি। পরে সোল তেসংকে নিচে ছাড়তে আসে আর তাকে নিজের মনে থেকে ধন্যবাদ জানায় আজকের করা সাহায্যের জন্য। আর আর বলে, আমি তোমাকে আজকে সাহায্যের জন্য ট্রিট দিতে চাই। তখন তেসং বলে, দেখো তো কেউ আমার সাথে ডেটে যাওয়ার জন্য কেমন বাহানা করছে। তারপর বলে, তোমার মুখে কালি লেগে আছে। সোল কালি পোছার বদলে আরও বেশি লাগিয়ে দেয়, যেটা দেখে তেসং হেসে বলে, তুমি অনেক কিউট আর প্রিটি। সোল বলে, তুমি তো দেখছি মেয়েদের খুব ভালো মিথ্যে প্রশংসা করতে পারো। এদিকে সূর্যর সাথে দেখা করতে তার বাবা এসেছিলেন
আসলে সে তার এক বন্ধুর বাড়িতে ছিল। তার বাবা বলেন, তবে তুমি এখানে এসে থাকছো? সঞ্জয় যন্ত্রণার কারণে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। তার বাবার গলা শুনে সে উঠে বসে পড়ে। এরপর তাদেরকে রেস্টুরেন্টে ড্রিঙ্ক করতে দেখানো হয়। তার বাবা তো ড্রিঙ্ক করছিলেন, কিন্তু সঞ্জয় চুপ করে বসেছিল। তার বাবা তখন বলেন, কালকেই তুমি যদি আমাকে আসল কারণটা বলে দিতে, তবে কি আমি তোমাকে মারতাম? মানছি তুমি বড় হয়ে গেছো আর লম্বাও, এর মানে এটা মোটেও নয় যে সব কষ্ট আর যন্ত্রণা নিজের মনে তুমি চেপে রাখবে। তারপর তার গালে হাত রেখে বলেন, এই গালে মেরেছিলাম না? দাগ রয়ে যায়নি তো? প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সঞ্জয় বলে, না, তুমি এখন দুর্বল হয়ে গেছো তো, তাই জোরে মারতে পারোনি। তখন তার বাবা কথা বদলিয়ে বলেন, তুমি সে ডিভিডিটা লুকিয়ে কেন এনেছিলে? তোমার সেটা দেখার ইচ্ছা করে থাকলে তুমি পুরো কনফিডেন্ট হয়ে এনে দেখতে। জানো, সেটা ফেরত করার জন্য আমাকে তার ডবল টাকা দিতে হয়েছিল। সঞ্জয় তো এটা শুনে অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে আর বলে, বাবা তুমি ভুল বুঝছো, আমি সেটা দেখিনি। কিন্তু তার বাবা তার কথায় বিশ্বাস করেন না। পরের দিন সঞ্জয়কে তার বাবা সার্জারির জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন। ডক্টর তার বাবাকে অপারেশনের আগে এটা বলছিলেন যে সঞ্জয় আর কখনো সুইমিং করতে পারবে না। এটা শুনে তো তার বাবা অনেক আপসেট হয়ে যায়। এদিকে শোলও বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনে ফেলেছিল। এতে তার ও সঞ্জয়ের জন্য অনেক মন কষ্ট হয়। পরে সঞ্জয় যখন বাইরে হাঁটতে আসে, তখন সে শোলকে এখানে বসে অঝরে কান্না করতে দেখে অবাক হয়। সেও তাকে কিছু না বলে তার থেকে দূরে সিটে গিয়ে বসে পড়ে আর মনে ভাবে, আমি বুঝতে পারছি না যে আমার চেয়ে বেশি কষ্ট তোমাকে কেন অনুভব হচ্ছে। সে একইভাবে শোলের দিকে তাকিয়ে থাকে আর এখানেই এই দৃশ্যটা কট হয়ে যায়। পরের দিন সো লিনহিউকের হাতে সঞ্জয়ের জন্য অনেক টেস্টি টেস্টি খাবার পাঠিয়েছিল, যেটা দেখে সঞ্জয়কে তো অনেক ভালো লাগে। তাই সে পরের দিন সোলের সাথে দেখা করতে বাইরে দাঁড়িয়েছিল। অনেক সময় অপেক্ষা করার পরও শোল আসছে না দেখে সে ফিরে আসে। তখন সেখানে উপস্থিত থাকা সবাইরা সঞ্জয়কে ধন্যবাদ জানায়। তার বাবা বলেন, তোমার কোনো এক বন্ধু এসে আমাদেরকে এসব খাবার দিয়ে গেছে। তখন সঞ্জয় তাড়াতাড়ি করে বাইরে আসে, কিন্তু সে শোলকে কোথাও দেখতে পায় না। এরপর সোজা এক সপ্তাহ পরের দিনকে দেখানো হয়। শোল এসে সঞ্জয়ের বাবাকে চিকেন স্যুপ দেয়। সঞ্জয়ের বাবা সেটা নিতে পারবেন না বলে বারণ করেন আর হাসপাতালে দেওয়া সব খাবারের জন্য তাকে ধন্যবাদও জানান। আর বলেন, আমি আজ পর্যন্ত তোমার মতন বন্ধু দেখিনি যে বন্ধুর জন্য সব দিন খাবার নিয়ে আসে। আচ্ছা বলো তো তুমি কোথায় থাকো? তখন শোল বলে, আমি আপনার ঘরের ঠিক সামনেই থাকি। এটা শুনে সঞ্জয়ের বাবা অবাক হয়ে বলেন, ও, কিন্তু আমি আগে তোমাকে কখনো এখানে দেখিনি। তারপর শোলের বারে বারে জোর দেওয়ার কারণে সঞ্জয়ের বাবাকে সে স্যুপটা রাখতে হয়। এর বদলে সে শোলকে নিজের বানানো কিছু সিরাপ দিয়ে বলেন, যখনও তোমাকে দুর্বল মনে হবে তুমি এটা খেতে পারবে, দেখবে তোমাকে ভালো লাগবে। সোল সে সিরাপের জারটা ঘরে নিয়ে আসে আর একসাথেই পুরো জারটাকে খেয়ে শেষ করে ফেলে আর বলে, এটা তো অনেক টেস্টি, কিন্তু এটা খাওয়ার পর আমাকে এত গরম লাগছে কেন? বলেই সে তার ঘরে জানলা খুলে সেখানে দাঁড়ায়। তখনই সে সঞ্জয়কে যেন কোথায় যেতে দেখতে পায়। আসলে সঞ্জয় তার স্কুলের সুইমিং পুলের কাছে এসে বসেছিল আর পুরনো সব কথা ভাবছিল। তখন কিছু পড়ে যাওয়ার শব্দ সে শুনতে পায়। সে কাছে আসার পর জানতে পারে যে এটা তো শোল। সে তাকে দেখে প্রথমে তো অনেক খুশি হয়, কিন্তু তার সামনে রাগ করার অভিনয় করে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? শোল বলে, কিছুই নয়, আমি তো শুধু তোমাকে দেখতে এসেছিলাম। শোলকে এমন লড়তে দেখে তার সন্দেহ হলে শোলকে সে জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্ক করেছো? শোল বলে, না তো। তখন সঞ্জয় সত্যিটা জানার জন্য শোলের কাছে এসে তার মুখ শুঁকতে লাগে। কিন্তু শোলের এত কাছে থাকাতে সে অনেক নার্ভাস হয়ে পড়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে পিছনে সরে যায়। শোল বলে, আমি তো আসলে সিরাপ খেয়েছি যেটা তোমার বাবা আমাকে দিয়েছিলেন। আমি প্রথম গ্লাসটা খাওয়ার পর আমাকে সেটা অনেক ভালো লেগেছিল, তাই খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলেছি। তখন সঞ্জয় মনে পড়ে যায় যে তার বাবা তো সাথে অ্যালকোহল দিয়ে সেটা বানিয়েছিলেন। তাই সে শোলের উপর রাগ করে বলে, তুমি কিভাবে পুরো সিরাপটাই খেয়ে ফেললে? নেশার কারণে সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, টলমল করে নিচে পড়তেই যাচ্ছিল। তখনই সঞ্জয় তাকে ধরে ফেলে আর এখানে এনে বসায়। শোল নেশায় থাকার কারণে উল্টোপাল্টো সব কথা বলছিল। সে সঞ্জয়ের প্রশংসা করে বলে, তুমি অনেক ভালো, দেখতেও হ্যান্ডসাম, এমন আরও অনেক প্রশংসা করে। সঞ্জয়ের তো শোলের এমন বিহেভিয়ার দেখে অনেক হাসি পাচ্ছিল, কিন্তু সে লুকিয়ে হাসে। শোলের সামনে এমন দেখায় যেমন সে অনেক রাগী এক ছেলে। পরে শোল তাকে গান শুনতে দেয়। দুজন বসে গান শুনতে লাগে। শোল গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। সে নিচে পড়ে যেত তার আগে সঞ্জয় তাকে ধরে তার কাঁধে এনে শুইয়ে দেয়। শোল শোয়ার জায়গা পেয়ে আরও ভালোভাবে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শোলকে নিজের এত কাছে দেখে সঞ্জয় আবারও নার্ভাস হয়ে সোজা উঠে দাঁড়িয়ে পড়ে। এতে তো শোলেরও ঘুমটাই ভেঙে যায়। সে সঞ্জয়কে দেখে মনে করে যে সে প্রেজেন্টে আছে আর তার রুমে থাকা কমার্শিয়ালে থেকে সঞ্জয় বাইরে বেরিয়ে এসেছে, তাই সে অনেক খুশি হয়।
আর সূর্যর কাছে উঠে যাওয়ার সময় ভুল করে তার পায়ে বেজে রেকর্ডিং বাটনটা প্রেস হয়ে গেছিল। সূর্য তখন সোলকে বলে, চলো এবার ঘরে যাই। এটা শুনে সোল খুশি হয় আর বলে, বাহ, আমার সুপারস্টার, তুমি কথাও বলতে পারো, কিন্তু তুমি কমার্শিয়ালে থেকে বাইরে আসলে কি করে? আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি আমার সুপারস্টারের সাথে কথা বলছি। সূর্য বলে, হয়েছে তোমার নাটক করা, এবার চলো। তখন সোল আবারও নিচে পড়তেই যাচ্ছিল, তখন সূর্য আবারও তাকে ধরে নেয়। দুজনের মধ্যে সিচুয়েশনটা অনেক রোমান্টিক হয়ে গেছিল। তখন সোল সূর্যর গালে হাত রেখে তাকে দেখে অনেক খুশি হচ্ছিল। সূর্যও এটা ঠিক সময় ভেবে নিজের মনের কথা বলে দেয় যে আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে সোল প্রথমে তো কিছু বলে না, তারপর বলে, তোমাকে সবসময় আমি এইভাবে হাসি মুখে দেখতে চাই। আমি সবসময় তোমার সাথে থাকবো, তোমাকে একা ছেড়ে কখনো যাব না, যাতে তুমি আগে কখনো নিজের সাথে কিছু ভুল না করে দিও। সোল আরও কিছু বলতো, তখনই হঠাৎ করে সূর্য তাকে কিস করে দেয়। সোলও তাকে পছন্দ করতো, তাই সেও তাকে কিস করতে লাগে। এখানেই এই দৃশ্যটা কট হয়ে যায়। পরের দিন সোল বসে বসে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, কিন্তু ড্রিঙ্ক করার কারণে তার মাথা ব্যথা করছিল। এদিকে সূর্যও বাসে যাওয়ার জন্য দৌড়িয়ে আসে, কিন্তু তার আগেই বাস চলে গেছিল। এতে সে অনেক চিন্তায় পড়ে যায়, কেননা তাকে সোলের সাথে দেখা করে রাতের ব্যাপারে কথা বলার ছিল। সোল কিন্তু মনে করছিল যে কাল আমি সূর্যর সাথে গান শুনতেছিলাম, তারপরের কোনো কিছুই আমার মনে পড়ছে না। আমি তার সামনে এমন কিছু করে ফেলিনি তো যেটা আমার করার ছিল না। পর এসে বাসের থেকে নেমে গান শুনে শুনে যাচ্ছিল, কিন্তু গানের পর হঠাৎই তার রেকর্ডিংটা বেজে ওঠে। এটা শুনে সোল তো অনেক এম্বারেসিং ফিল করে যে নেশায় আমি কাল সূর্যকে এসব কী বলতেছিলাম। এদিকে তেসঙ্গের কাছে সে বুলি মেয়েটা আসে, তাকে জিজ্ঞেস করে, কাল তুমি কাকে নিজের বাইকে বসিয়ে নিয়ে গেলে? তেসং বলে, তুমি জেনে কি করবে? যে কাজটা করলে তোমার লাভ হবে সেটাই করো বলেই সে যেতে লাগে। সে মেয়েটা তেসঙ্গের হাত টেনে ধরে বলে, সে মেয়েটা সোল ছিল না? তোমরা লুকিয়ে ডেট করছো না তো? তেসং বলে, তুমি কি আমাকে প্রশ্ন করছো? কেন, আমি কি তাকে ডেট করতে পারবো না? সে মেয়েটা বলে, তোমার চয়েস এত খারাপ কবে থেকে হলো? তখন তেসং সোলকে আসতে দেখে সেই মেয়েটাকে বলে, তুমি সত্যিটা জানতে চাও? ততক্ষণে সূর্যও আর এক বয়সে স্কুলে এসে পৌঁছে গেছিল। সে এসেই সোলকে খোঁজে। সোলের উপরে তার নজর পড়ার সাথে সাথেই সে হেসে দৌড় দিয়ে সোলের কাছে আসতে লাগে আর কাল রাতের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু তখনই তেসং সোলের সামনে এসে দাঁড়ায়। সোল তাকে দেখে কানের থেকে ইয়ারফোনটা বের করে, আর তখন ইয়ারফোনে সূর্যর কথা শোনা যায় যে তাকে আই লাভ ইউ বলছিল। সূর্য তো সোলকে তেসঙ্গের সাথে দেখে অনেক জেলাস ফিল করছিল। তখন তেসং সোলকে জিজ্ঞেস করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে সূর্য, সে মেয়েটার সাথে সাথে সোলও পুরো শকড হয়ে গেছিল। সোল অবাক হয়ে বলে, কি? তখনই তার ঘড়িটা চমকে ওঠে আর সে বর্তমানে ফিরে আসে। সে এখনও জলের মধ্যে পড়ে রয়েছিল, তার পাও অচল হয়ে গেছিল, আর সে নিউজে সূর্য ডেথের কথাও শুনতে পায়। তখন সে জানতে পারে যে সে 2023-এ ফিরে এসেছে। এদিকে 2008-এর সোল যে তেসঙ্গের অনেক বড় ফ্যান ছিল, তাকে তেসঙ্গে আবারও গার্লফ্রেন্ড হওয়ার কথা জিজ্ঞেস করলে সূর্য তো এটা শুনে রেগে তাকে মারতে আসে। কিন্তু তখনই সোলের হ্যাঁ বলা শুনে তেসং তো খুশি হয়, কিন্তু সূর্য পুরো শকড হয়ে যায় যে কাল আমাকে কিস করে আর একজনকে ডেট করার জন্য হ্যাঁ বলছে। আর এখানে হ্যালো বন্ধুরা, এপিসোডের শুরুতে সূর্যকে দেখানো হয়। সে যাচ্ছিল, তখন গু তাকে ডেকে বলে, তুমি ভেবে নিয়েছো এরপর তুমি কি করবে? গু তো আগের থেকেই সূর্যকে পছন্দ করতো না, তাই সে বলে, সুইমার তো তুমি আর কখনোই হতে পারবে না। আমি তোমাকে আগের থেকেই সতর্ক করেছিলাম যে এত কম্পিটিশনে ভাগ নিও না, আর রাত দিন এক করে প্র্যাকটিসও করতে বারণ করেছিলাম। যে তোমার কাঁধের এখনই তো সার্জারি হয়েছে, কিন্তু তুমি আমার কথাই শুনলে না। দেখো এখন তোমার অবস্থাটা কি হয়ে গেল। সূর্য বলে, আমার চিন্তা না করে তুমি নিজে চিন্তা করো। তোমার কি মনে হয়েছিল আমি সুইমিং ছাড়ার কারণে তুমি আমার জায়গাটা পেয়ে যাবে? তবে আমি তোমাকে বলবো, তোমার এখনই স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া উচিত হবে, কেননা আসল জীবনে তুমি আমার পজিশনটা কখনোই নিতে পারবে না, কেননা তোমার কাছে সেতটুকু স্ট্রেংথই নেই যে তুমি আমার রেকর্ড কেটে আগে চলে যাবে। তারপর সে সেখান থেকে যেতে চাইলে গু তাকে যেতে না দিয়ে আবারও বলে, তোমার মায়ের তো স্বপ্ন ছিল না যে তুমি ন্যাশনাল সুইমার হও? এখন তো তুমি আর তোমার মায়ের শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারবে না, তাই ওনার কভারের কাছে গিয়ে একবার সরি বলে নাও যে তুমি আর কিছুই করতে পারবে না। তুমি তোমার মায়ের একটা ভীতু ছেলে। এতে সূর্য রেগে গুর কলার টেনে ধরে মারার জন্য, কিন্তু তাদের টিমের মেম্বাররা তাদেরকে থামিয়ে নেয়। সূর্য তাকে আর কিছু না বলে সেখান থেকে যেতে লাগে, কিন্তু গু আবারও তাকে রাগানোর জন্য তার মায়ের নামে খারাপ করে কথা বলতে লাগে। এতে সূর্য রেগে আবারও তাকে মারতে আসে, কিন্তু তার মারার আগেই সোল চিৎকার করে এসে লাফিয়ে নিজের মাথা দিয়ে গুর মাথায় আঘাত করে। এতে গু তো ব্যথায় নিচে পড়ে যায়। সোলকেও ব্যথা লেগেছিল। সূর্যের সাথে সাথে সেখানে থাকা সবাইরা তো পুরো হা করেই সোলের দিকে তাকিয়েছিল যে এই মেয়েটা এখন কি করলো।
শোল গুকে বলে, তোমাকে কে পারমিশন দিয়েছে যে তুমি যা তার মায়ের নামে খারাপ করে কথা বলবে? সূর্যর মায়ের নামে বলে তো তুমি সব লাইন ক্রস করে দিয়েছো। গু উঠে তাকে মারতে যাচ্ছিল, তখনই সূর্যর সাথে সাথে সেখানে থাকা সবাইরাই তাকে থামিয়ে নেয়। সোল না ভয় পেয়ে তাকে আবারও বলে, তুমি নিজেকে কি শ্রেষ্ঠ মনে করো? তুমি আগে সূর্যের প্যান্ট চুরি করতে এসেছিলে, সেতে তোমার মন শান্তি হলো না যে এখন তুমি জেনে জেনে সূর্যকে রাগানোর জন্য তার মায়ের নামে খারাপ করে কথা বলছো? এবার তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, সূর্যের থেকে দূরে থাকো, নইলে আমি তোমাকে মেরেই ফেলবো। সূর্য তো পুরো অবাক হয়ে গেছিল শোলকে এইভাবে নিজের সাইডে থেকে লড়তে। সে মনে মনে অনেক খুশি হচ্ছিল। তখন টিচার এসে বলেন, তুমি সে সিগারেট মেয়ে না? ওনাকে দেখে শোল তো ভয়তে নিজের ব্যাগ ধরে দৌড় দিয়ে পালায়। তার এসব কাজ দেখে সবাই এত হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে যে মেয়েটা যে কি করে। এদিকে শোল যাচ্ছিল, তখন সে মেয়েগুলো তাকে ধরে নেয়, তার চুল টেনে ধরে তাকে বলছিল, আমরা শেষবার বলার পরও তুমি তো এর সঙ্গে সাথে ব্রেকআপ করলে না। শোল বলে, ও এই জন্য তোমরা আমাকে বিরক্ত করছো? ঠিক আছে, আমি আজই তো এর সঙ্গে সাথে ব্রেকআপ করে নেব, এবার তো আমাকে যেতে দাও। কিন্তু সে মেয়েগুলো তার কথাই বিশ্বাস করে না, তাই শোল রেগে তাদের মধ্যে একজনের চুল টেনে ধরে। তারপর আর কি, চারজনের মধ্যে চুল টানাটানির কম্পিটিশন শুরু হয়ে যায়। তখন একজন এসে বলেন, তোমরা কি মারামারি করছো? শোল ওনাকে দেখে চিনতে পেরে যায় যে এ তো সূর্যের কোম্পানির সিইও। তবে এটা তো শিওর যে সে আজই সূর্যের সাথে দেখা করে নিজের কার্ড দেবেন। তবে আমাকে ওনাকে আটকাতে হবে। কিন্তু এই মেয়েগুলো তাকে যেতেই দিচ্ছিল না, তাই জন্য শোল রেগে তাদেরকে ঠেলে নিচে ফেলে দিয়ে দৌড় দেয়। শোল তাড়াতাড়ি করে এসে সূর্যকে খুঁজতে লাগে, কিন্তু ততক্ষণে সে লোকটা ইনহিউক আর সূর্যের সাথে দেখা করে নিজের কাঁধ দিয়ে চলে যায়। শোল তো এসব দেখে শকড হয়ে গেছিল যে এখন আমি কি করব। তখন ইনহিউক তাকে দেখতে পায় আর বলে, এবার কি হলো, এমন ভূত হয়ে দাঁড়িয়ে আছে কেন? সূর্য দেখার আগেই ইনহিউক তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে শোল সূর্যের ঘরে এসে গেছিল। শোল সূর্যের বাবাকে বলে, আমি সূর্যের সাথে দেখা করতে চাই। আসলে সূর্যের বাবা যেদিন জানতে পেরেছিলেন যে সে লেডি দাবাঙ্গের মেয়ে শোল, সেদিন থেকে সে ভেবে নিয়েছেন যে তার মা যেমন মেয়েটাও তেমন হয়ে থাকবে। তাই সে নিজের ছেলে থেকে শোলকে দূরে রাখতে চান। তাই সে বলেন, সূর্য নিজের স্কুল ড্রেস পাল্টিয়ে বাইরে গেছে। শোল তার মনে বলে, ও তবে সে তার স্কুল ইউনিফর্ম বদলিয়ে গেছে, এর মানে তার পকেটে এখনো সে সিইওর কার্ডটা থাকবে। তাই সে সূর্যের বাবাকে বলেন, আমাকে একটু সময়ের জন্য সূর্যর রুমে যেতে দিন, আমি তাকে কিছু দিতে চাই। সূর্যের বাবা বলেন, না না, তোমার যা দেওয়ার আছে আমাকে দাও, আমি তাকে দিয়ে দেবো। এমন কোনো ছেলেদের রুমে যাওয়াটা তোমার ঠিক হবে না। তখন শোল বলে, আমার পেটে অনেক ব্যথা করছে, তাই প্লিজ আমাকে ওয়াশরুমে তো যেতে দিন। সূর্যের বাবা বলেন, তোমার ঘর তো সামনেই, চলে যাচ্ছ না কেন? তখনই হঠাৎ করে ওনার পেটেও গুড়গুড় শুরু হয়ে যায়, যার জন্য সে দরজা খোলা রেখে ওয়াশরুমে চলে যায়। শোল তো দরজা খোলা দেখেই ভিতরে সঙ্গে সঙ্গে চলে আসে। আর সে উপরে যেত, তখনই সূর্যর বাবা ওয়াশরুমে থেকে বাইরে বেরিয়ে আসলে সে তো এটা দেখে অনেক ভয় পেয়ে গেছিল। তাই সে কিছু বুঝতে না পেরে ধরা পড়ে যাওয়ার ভয়তে টিভিতে একটা অ্যাক্টরকে দেখে তার ফিউচারের ব্যাপারে চিৎকার করে বলতে লাগে। আর সবকিছু সেখানেই থেমে গেল। এটা দেখে সে দৌড় দিয়ে উপরে চলে যায় আর সোজা সূর্যের রুমে চলে আসে। তার রুম দেখে শোল তো অনেক খুশি হচ্ছিল। তারপর সে সূর্যের জামার পকেটের থেকে সে কার্ডটা চিরে নিজের পকেটে রেখে নেয়। তখন তার মনে হয়েছিল যেমন কেউ রুমে আসছে, তাই সে আবারও কিছু ফিউচারের কথা বলে, যার পর সবকিছু আবারও থেমে যায়। আর এই সময় সুযোগ নিয়ে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। আসলে সূর্যের বাবা কিছু শব্দ শুনতে পেয়ে উপরে এসেছিলেন, কিন্তু কিছু না দেখতে পেয়ে সে চলে যায়। এদিকে সূর্যকে রাতে ব্রিজের কাছে দেখানো হয়। সে আজকে গুর কথায় অনেক কষ্ট পেয়েছিল, সে মন দুঃখ করে দাঁড়িয়েছিল। তখন তার শোলের কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল, সূর্য, আমি তোমাকে কখনো একা ছাড়বো না। সূর্য এসব মনে করে বলে, শোল, তুমি একটা মিথ্যাবাদী মেয়ে। তারপর দৌড়িয়ে ঘরে যেতে লাগে। ঘরে পৌঁছানোর পর তার বাবা তাকে বলেন, তুমি ট্যাক্সি করে আসলে না কেন, এত ক্লান্ত হয়ে পড়েছো? সূর্য বলে, না বাবা, আমার একটু এক্সারসাইজ করতে ইচ্ছে করলো তো তাই। তারপর সে স্নান করে নিজের রুমে আসে। তখন সে তার মাথা মুছতে মুছতে শোলকে দেখতে পায়। তাই সে বলে, এই মেয়েটা আমাকে পাগল করে দিয়েছে, তবে তো আমি তাকে সব জায়গায় দেখতে পাচ্ছি। তারপর সে খাটে বসার সময় শোলের গায়ে তার পাটা বেজে যায়। এতে তো সে পুরো চমকে ওঠে আর রুমের বাইরে চলে আসে আর লুকিয়ে দেখে যে শোল তো লাড়াচাড়া করছিল। এর মানে আমি এসব কোনো স্বপ্ন দেখছি না, শোল সত্যিই ঘুমোচ্ছে। কিন্তু সে আমার রুমে কি করছে আবার এই সময়? তারপর সে জামা পরে ভিতরে এসে শোলকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে ওঠে না। শোল গরমের কারণে ঘামিয়ে গেছিল, তাই সূর্য ফ্যান লাগিয়ে দেয়। তখন বাতাসের কারণে তার চুল মুখে পড়ছিল। এটা দেখে সূর্য অনেক সাবধানের সাথে তার মুখের থেকে চুলটা সরিয়ে দেয়। তখন ভুল করে তার হাত শোলের হাতের সাথে বেজে গেলে সে দেখে তার হাত শোলের হাতের অপেক্ষা অনেক বড়, কিন্তু শোলের হাত তো দেখতে অনেক ছোট আর কিউটও। তার ইচ্ছে হচ্ছিল সে একবারের জন্য হলেও শোলের হাত একটু ধরবে, কিন্তু তখনই সে উঠে দাঁড়িয়ে পড়ে, কেননা তার হার্টবিট অনেক জোর হয়ে গেছিল।
তখন রুমে একটা মশা চলে আসে। এতে সোলের ঘুম না ভেঙে যায়, তাই জন্য সূর্য সে মশাটাকে ধরতে চায় কিন্তু পারে না। তখন মশাটা গিয়ে সোলের মাথার উপরে রাখা ড্রতে বসলে সূর্য তাড়াতাড়ি করে সেটাকে মেরে ফেলে। যার শব্দ শুনে সোলের ঘুম ভেঙে গেলে সে সূর্যকে দেখে তাকিয়ে থাকে, আর সূর্য তো অবাক হয়ে তাকে তাকায়। এদিকে কিন্তু তেসং বসে তার ফোনের দিকে তাকিয়েছিল, কেননা সোলের কল আসার সময় হয়ে গেছিল। তাই যখন তার ফোনটা রিং হয় সে কার কল না দেখেই কলটা রিসিভ করে নেয়। কিন্তু তাকে তার বন্ধু কল করে মেয়ের গলায় কথা বলছিল, যেটা দেখে তেসং তাকে মারে। তার বন্ধু বলে, তুমি অনেকক্ষণ ধরে একইভাবে তোমার ফোনের দিকে তাকিয়ে বসে আছো। তেসং বলে, কেননা সে আমাকে সব দিনই এই সময় কল করে, কিন্তু আজ এখনও পর্যন্ত তার কল আসেনি। তার বন্ধু বলে, তুমি তোমার নতুন গার্লফ্রেন্ডের কথা বলছো তো? কিন্তু তুমি তো বলছিলে যে যেদিন তুমি তাকে প্রপোজ করেছিলে সেদিন থেকে সে বদলিয়ে গেছে। আমি তো মনে করে নিয়েছিলাম যে তুমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছো। তাদের কথা এনিউকো লুকিয়ে লুকিয়ে শুনছিল। তেসং বলে, না না, এই কয়দিন আমাকে মনে হয়েছিল যেমন সে বদলিয়ে গেছে, কিন্তু এখন আবারও সে আগের মতন হয়ে গেছে, তাই তাকে আমি আর কখনোই ছাড়বো না। এনিউক শুনে বলে, এর মানে সে সোলের সাথে টাইম পাস করছিল। এরপর সূর্য আর সোলকে দেখানো হয়। সোল সূর্যকে সরি বলে তার ঘরে লুকিয়ে ঢোকার জন্য। তারপর সে যাওয়ার জন্য দাঁড়ালে সূর্য বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাবা নিচে আছেন, তাই তুমি এখন যেতে পারবে না। সোল বলে, তবে আমি আমার কোমরে দড়ি বেঁধে জানলা থেকে ঝাঁপ দিয়ে চলে যাচ্ছি। সূর্য কিন্তু তাকে সেমনটা করতে দেয় না, আর বলে, চুপ করে খাটে বসে পড়ো, আমার কাছে এসো না। সোল বসে পড়লে সূর্য তাকে জিজ্ঞেস করে যে তুমি এত রিল্যাক্স হয়ে কীভাবে ঘুমিয়ে পড়েছিলে? সোল বলে, আমি ঘুমিয়েছিলাম না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আসলে আমি এখান থেকে যাওয়ার সময় ভুল করে তোমার জন্য আনা বইগুলো আমার মাথায় পড়ে গেছিলো, যার ফলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সূর্য তো সোলের কথা শুনে প্রথমে হাসে, তারপর সিরিয়াস হয়ে বলে, তোমার কি মনে হয়েছিল তোমার এসব বাজে কথা আমি বিশ্বাস করব? সোল বলে, কিন্তু এটাই সত্যি। তারপর বলে, এই 10 দিন আমি তোমার সাথে যা সব করেছি তাই জন্য সরি, প্লিজ সব কিছু ভুলে যাও। এটা শুনে সূর্য রেগে যায় যে সব কিছুর মানে কি, পুলেও যা হয়েছিল সেসবকেও ভুলে যাব? সোল বলে, পুলে যা হয়েছিল। তখন নিজের মনে বলে, ও সূর্য তবে এই জন্য রাগ করেছে। তাই সোল তাকে বলে, আসলে সেদিন আমি অনেক নেশায় ছিলাম, তাই সেদিনের কিছু কথা আমার মনে নেই। আমি সেমন কিছু ভুল করে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সূর্য অবাক হয়ে বলে, কি তোমার কিছু মনে নেই? সোল হ্যাঁ বল। সূর্য মন দুঃখ করে বসে পড়ে যে সেদিন আমার মনের কথা বলা ব্যর্থ হয়ে গেল। তখন তার নজর সোলের দেওয়া এই জিনিসগুলোর ওপরে পড়লে সে সেগুলোকে সোল দেখার আগেই লুকিয়ে রাখে। তারপর বলে, বাবা নিউজ দেখে ঘুমানোর পর আমি তোমাকে বাইরে নিয়ে যাব। সোল তখন সূর্যকে বলে, তোমাকে যখনও একা মনে হবে, এমন ফিল হবে যেমন তোমার জীবনে সবচেয়ে বেশি দুঃখ আছে, তখন প্লিজ আমার দেওয়া এই বইগুলো তুমি পড়ে নেবে। এসব তাকে বলতে বলতে তারও নিজের কথা মনে পড়ে যায় যে সূর্যও একবার তাকে বাঁচানোর জন্য মোটিভেট করেছিল। সে যা সব সোলকে বলেছিল, সোলও সেগুলো তাকে বলতে লাগে যে যখন তোমাকে তোমার লাইফ শেষ করে দিতে ইচ্ছে করবে তখন তুমি যেন কোনো ভুল কাজ কিছু করবে না, শুধু বৃষ্টি হওয়ার অপেক্ষা করবে। বৃষ্টি হয়ে গেলে তোমাকে সামনের বছর আবারও বৃষ্টি আসার অপেক্ষা করতে হবে। সব দিন আমাদের জন্য ভালো হয়ে থাকে, সব দিনকে কিভাবে স্পেশাল করে বাঁচতে হবে সেটা নিজের উপর নির্ভর করে। সূর্য বলে, তোমাকে এমন কেন লাগছে যে সুইমিংয়ের কারণে আমি নিজের সাথে কিছু খারাপ করব, যার জন্য তুমি আমাকে এই মোটিভেশনাল বইগুলো দিচ্ছ? সোল বলে, কিন্তু একবার পড়বে নিশ্চয়ই। তখন আবারও মশা আসলে সোল সে মশাটাকে মারার জন্য উঠে যায়। ঠিক সেই সময় সূর্য চেয়ারের সাথে সোলের দিকে মুখ করে নেয়, যার ফলে সোল নিজের ব্যালেন্স আর সামলাতে না পেরে সূর্যের উপরে পড়তে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় সূর্য উঠে সোলের হাতকে ধরে ফেলে। সূর্য এখন আর বেশিক্ষণ একটা রুমে সোলের সাথে থাকতে পারবে না, তাই সে তাড়াতাড়ি করে চাদর দিয়ে সোলকে পুরোটাই কভার করে নেয়। তারপর তার বাবার সামনে থেকে তাকে এইভাবে চাদরে পেঁচিয়ে নিয়ে যায়। তার বাবা তাকে দেখে মনে করেন হয়তো সে তার চাদরটা বাইরে ঝাড়তে নিয়ে যাচ্ছে। সূর্য তাকে বাইরে নিয়ে আসে। সোল তো পুরো নার্ভাস হয়ে পড়েছিল, কেননা আজকে যে তার আইডল তাকে কোলে তুলে নিয়েছিল। তখন সূর্য বলে, আমি তোমার সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে চাই না। তুমি আমার আশেপাশে থাকলে আমি অকওয়ার্ড ফিল করি, কোনো কাজ আমি ঠিকভাবে করতে পারি না, কেননা একটা মেয়ে আর একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না। তাই আমার থেকে দূরে থাকো। প্রথমে তুমি নিজেই আমার কাছে আসলে, তারপর হঠাৎ করে আমাকে ইগনোর করলে, তারপরে এখন আবারও আমার কাছে আসার চেষ্টা করছো। তুমি আমার সব দুর্বলতার ব্যাপারে জানো, যেগুলো তোমার জানার উচিত ছিল না। সোল কান্না করতে করতে বলে, তবে আমি কী করতে পারবো? আমি তোমাকে কমফর্ট করার জন্য আর কী করতে পারবো বলো? এগুলো তোমাকে বাজে কাজ বলে মনে হবে, কিন্তু আমার কাছে শুধু এই একটাই উপায় তোমাকে বোঝানোর। আমি এখানে বাঁচার জন্য নতুন জীবন পেয়েছি, এটা সত্যি, কিন্তু এমন লাগছে যেমন বলার জন্য মুখ আর কিছু করতে না পারার জন্য হাত কেউ বেঁধে রেখেছে, যার জন্য আমি তোমাকে সব কিছু সত্যি করে বলতে পারছি না। সূর্য তখন হেসে বলে, হ্যাঁ সত্যিই বলেছো। এমনিতেও তুমি আমাকে সেই খুশিটুক দিতে পারবে না যেটা আমার প্রয়োজন।
তখন তার নজর শোলের পায়ে পড়লে দেখে শোল তো তার শুজ উপরেই ছেড়ে এসেছে। তাই সে নিজের চপ্পল বের করে তাকে পরতে বলে, কিন্তু শোল পড়ছে না দেখে সূর্য জোর চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে, আর সে নিজেই সেখান থেকে চলে যায়। কিন্তু শোল সূর্যর মুখে থেকে এমন কথা শুনে সেখানেই দাঁড়িয়ে কান্না করতে লাগে, কেননা সূর্য তাকে আজ অনেক কথা শুনিয়ে দিয়েছিল। এদিকে কিন্তু সূর্য তার রুমে এসে আপসেট হয়ে যায়, কেননা সে শোলকে জেনে জেনেই এত কথা শুনিয়ে দিল। এখন সে তেসাঙ্গের গার্লফ্রেন্ড, তাই তার সূর্যর সাথে মেলামেশাটা শোলের জন্যই ভালো হবে না। তাই সে শোলকে নিজের থেকে দূরে করার জন্যই তাকে এত কথা শুনিয়ে দিল। পরের সিনে দেখানো হয় শোল তার রুমে এসে গেছিল। সবার আগে সে তার পকেটের থেকে কার্ডের টুকরোগুলো বের করে ফেলায়, তারপর খাটে শুয়ে কান্না করতে লাগে, কেননা আজ সূর্যর বলা সব কথাগুলো তার বারে বারে মনে পড়ছিল। এতে সে অনেকটাই কষ্ট পেয়েছিল। আর এখানে এপিসোডের শুরুতে হংজুকে দেখানো হয় সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে যাচ্ছিল, তখনই সংসি এসে তাকে টেনে ধরে বলে, তোমার আঙ্কলের সাথে আমার দেখা কবে করাবে? তোমার আঙ্কল তো একজন ডেন্টিস্ট, তাই তুমি ওনাকে বলে আমার দাঁত কবে ঠিক করবে? ভাঙা দাঁতের কারণে আমাকে সেটে থেকে বের করে দেওয়া হয়েছে, এটা কি তুমি জানো? হংজু বলে, হ্যাঁ আমি কথা বলে নিয়েছি, কিন্তু এখন আমি কিছু জরুরি কাজে ব্যস্ত আছি বলেই সে সেখান থেকে বেরিয়ে আর একটা ওয়াশরুমে চলে আসে, কিন্তু সেখানকার ওয়াশরুমের দরজাই লক ছিল। এতে হংজু জোরে জোরে চিৎকার করে বলে যে কে এখানকার দরজা লক করে রেখেছে। সে আর একটা ওয়াশরুমে যেতে পারতো তার আগেই তার কলেজের কিছু বন্ধুদের সাথে তার সামনা হয়ে যায়। তারা সবাইরা হংজুকে হাই হ্যালো করে, কিন্তু হংজু তাদেরকে কিছুই বলতে পারছিল না। তারা সবাইরা নিজেদের মধ্যে কথা বলে যে সে কিছু বলছে না কেন, আর এইভাবে দাঁড়িয়ে আছে কেন। এদিকে কিন্তু হংজু তার সব কাজ সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করে নিয়েছিল, তাই সে এম্বারেস হয়ে সেখানেই এইভাবে দাঁড়িয়েছিল। তখন সংসি হিরোর মতন এসে নিজের শার্ট খুলে হংজুর পিছনে বেঁধে তাকে ধরে নিয়ে যায়। হংজু তো এক দৃষ্টিতে সংসির দিকে তাকিয়েছিল যে সে কিভাবে তার সম্মান রক্ষা করছে, কিন্তু সেখানে থাকা সবাইরা তো বুঝতেই পারছিল না যে এসব কী হচ্ছে। তখন তারা কিছু দুর্গন্ধ পায়, তাই নিজেদের নাক বন্ধ করে নেয়। পরের দিন তেসংকে দেখানো হয় সে তার মায়ের মেসেজ পড়ে মন দুঃখ করে, কেননা এবারও তার জন্মদিনে তার মা কোরিয়া আসতে পারবেন না। তখন শোলকে দেখে সে খুশি হয়। শোল তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন এখানে আসতে বলেছিলে? তেসং বলে, তুমি কি ভুলে গেছো যে তুমিই আমাকে এখানে আসতে বলেছিলে? তখন তেসং তাকে আবারও জিজ্ঞেস করে, আমাকে সত্যি সত্যি বলো তো, তোমার শরীরে দুটো পার্সোনালিটি আছে না? শোল বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, একজন তোমাকে লাইক করে আর একজন তোমাকে লাইক করে না, মানে আমি। আগের শোলকে এসব রিলেশনের ঝামেলায় না পড়ে নিজের পড়ায় ধ্যান দেওয়া উচিত, তাই আমি তার হয়ে তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তেসং বলে, আমি ভেবেছিলাম তুমি এখানে আমার বার্থডে সেলিব্রেট করতে এসেছো, কিন্তু তুমি তো দেখছি আমার সাথে ব্রেকআপ করতে এসেছো। তখন শোলের মনে পড়ে যায় যে পুরনো শোল তেসঙ্গের বার্থডে সেলিব্রেট করার জন্য এই রেস্টুরেন্টে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, আর নিজের একটা ভিডিও আজ এখানে প্লে করবে। তাই সে ওয়েটারকে সিগন্যাল দিয়ে সে ভিডিওটা প্লে করতে বারণ করে, কিন্তু ওয়েটারটা তো তার কথা উল্টো ভেবে নেয় যে এখনই ভিডিও প্লে করতে হবে। তাই সে তখনই ভিডিও প্লে করার জন্য সব লাইটগুলো বন্ধ করে দেয়। শোল তেসংকে টেনে সেখান থেকে চলে যেতে বলছিল, তখন অ্যানাউন্স করা হয় যে ইমসোলের তরফের থেকে তেসংয়ের জন্য বার্থডে গিফট। শোল অনেক চেষ্টা করে তেসংকে সেখান থেকে নিয়ে চলে যেতে, কিন্তু তেসং যায় না। সে তো সেখানেই দাঁড়িয়ে শোলের ভিডিওগুলো দেখতে লাগে। ভিডিওতে শোল তেসংয়ের অনেক প্রশংসা করে আর তাকে ভালোবাসে বলে, আর বলে আমার শুধু একটাই উইশ যে তুমি সব সময় ভালোতে আর খুশিতে থাকো। শেষে আই লাভ ইউ জান বলে। তেসং তো এসব দেখে অনেক খুশি হয়। তখন কেকও চলে আসে, সবাইরা তার জন্য হাততালিও দেয়। পরে শোলের তরফে থেকে তাকে একটা বড় টেডি বিয়ার এনে দেওয়া হয়। শোল তো এসব দেখে এম্বারেস হয়ে চুপ করে সেখানে বসেছিল। তখন তেসং আজকের জন্য তাকে থ্যাংক ইউ বলে, তারপর বলে, তুমি এখান থেকে যেতে চাও? শোল হ্যাঁ বলে, তারপর বলে, তুমি কিছু খেয়েছো? তেসং বলে, না, আমার বাবার তো আমার বার্থডের কথা মনেই নেই, আর আমার মা কোরিয়ার বাইরে আছেন। এসব শুনে শোলকে তেসংয়ের জন্য একটু খারাপ লাগে, তাই সে তেসংকে লঞ্চ করতে নিয়ে আসে। তেসং তাকে নিজের হাতে খাইয়ে দিতে বললে শোল তার দিকে তাকিয়ে বলে, আমি প্রথমে তোমাকে কিভাবে ভালোবেসেছিলাম। তেসং বলে, এর মানে তুমি কি এখন আমাকে পছন্দ করো না? শোল বলে, না, আর যখন আগের শোল ফিরে আসবে তখন তোমাকে তার সাথে ভালোতে থাকতে হবে, তাকে কখনো হট করবে না, বাইকে তো মোটেও বসাবে না, এটা তার জন্য রিস্কি হতে পারে। বেশি রাত পর্যন্ত তাকে বাইরে থাকতে দেবে না। আর কিস? তখন তেসং এগিয়ে বলে, হ্যাঁ কিস। তারপর শোল টেবিলের উপরে মেরে বলে, কিস তো মোটেই করবে না, কেননা সে এসবের জন্য এখন অনেক ছোট।
তেসং তার এমন সব কথা শুনে হেসে নিজের ফোন দেখলে জানতে পারে যে ইনহিউক আর সঞ্জ দুজনই আইডল এজেন্সিতে অডিশন দিতে গেছে। সোল এটা জানার পর সোজা সেখানে পৌঁছে যায়। সে এসেই ইনহিউকের উপরে রাগ করে বলে, তুমি কেন সঞ্জুকে এসবের মধ্যে ঢুকাচ্ছ? ইনহিউক বলে, কিন্তু সে তো অনেকক্ষণ আগেই এখান থেকে চলে গেছে, কেননা তার বাবা তাকে কল করে ওনার রেস্টুরেন্টে আসতে বলেছেন। সোল এতে একটু স্বস্তি পায়। তখন ইনহিউক তাকে বলে, তুমি তো তেসংকে ডেট করছো, তবে কেন তুমি সঞ্জুর পিছু ছাড়ছো না? সোল কিছু বলতো তার আগেই তার পা খসে যায় আর সিঁড়ি থেকে সে নিচে পড়ে যায়। ইনহিউক তাকে জিজ্ঞেস করে, কি তুমি ঠিক আছো? এখানে এই সিনটা কট হয়ে সঞ্জুকে দেখানো হয়। সে তার বাবার রেস্টুরেন্টে কাজ করছিল, কেননা আজকে তাদের রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল। তখন তাকে ইনহিউক কল করে সোল এখানে আসার থেকে নিচে পড়া পর্যন্ত সব কথা বলে দেয় আর বলে সে তোমার জন্য অনেক চিন্তিত ছিল। সে পড়ে যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ঠিক আছো, কিন্তু সে কিছুই না বলে এখান থেকে চলে গেল। সূর্য বলে, তাতে কি হয়েছে? আমাকে কেন তার ব্যাপারে বলছো? আমি কি করব জেনে? আমি জানি না সে কেন আমাকে খুঁজতেছিল। এসব বলে নেওয়ার পর সে কল কেটে নিজের কাজ করতে লাগে। তখন সোল পড়ে যাওয়ার কথাটা তার মনে পড়ে গেলে সে সব কিছু ফেলে রেখে সোলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সবার আগে সে বাস স্টপে আসে, কেননা ঘরে যেতে হলে সোলকে এখানেই নামতে হবে। বস আসে, তখন সূর্য তাকে ভিতরে খোঁজে। পরে দেখে যে সোল তো বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল আর সূর্য ওঠার আগেই বাস ছেড়ে দিয়েছিল। সূর্য তো এতে সোলের জন্য চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর সোলের ঘুম ভাঙলে সে দেখে বস তো পুরো খালি আর সে তার ঘরের থেকে অনেক দূরে এসে গেছে। তাই সে তখনই বাস থামিয়ে বাসের থেকে অজানা এক জায়গায় নেমে পড়ে। তার এই জায়গাটা দেখে চেনা চেনা লাগে, কিন্তু সে এসবের ব্যাপারে বেশি চিন্তা না করে এখানেই বসে আর একটা বাস আসার অপেক্ষা করে। তখন একটা ট্যাক্সি দ্রুত তার দিকে আসছিল, কিন্তু একজন বৃদ্ধ লোক সোলের কাছে এসে তার পাশের সিটে বসে পড়লে সে ট্যাক্সিটা সেখান থেকে চলে যায়। সে অনেক ড্রিঙ্ক করেছিল আর সোলকে একা বসে থাকতে দেখে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন তুমি কে, তোমার নাম কি, তুমি এত রাতে এখানে কি করছো? সোল ভয়তে উঠে যেতে লাগে আর ঘরে কল করতে লাগে, কিন্তু সে সোলের সাথে জোর জবরদস্ত করতে লাগে যে তুমি আমার সাথে কথা বলছো না কেন। ততক্ষণে সঞ্জয় ও ট্যাক্সি নিয়ে এখানে পৌঁছে গেছিল। সে এসব দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে সোল তো বিপদে আছে। তাই সে দৌড়িয়ে সোলের কাছে আসতে লাগে। সোলের নজর সূর্যের উপর পড়ে গেলে তার পুরনো কিছু কথা মনে পড়ে, যে ঠিক এর আগেও সূর্য এইভাবে দৌড়িয়ে আসতেছিল। সে আর কিছু ভাবতো বা সূর্যকে ডাকতো, সে লোকটা তার হাতে থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে নেওয়ার সময়ই সোল জলে পড়ে যায় আর সূর্যও তাকে ধরতে পারে না। তাই সে সোলকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। আসলে সোলের যে কার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেতে তার পা অচল হয়ে গেছিল, তখনও সে এইভাবে জলে পড়ে গেছিল। আর তাকে যে বাঁচিয়েছিল তার কথা সোলের মনেই ছিল না। সব দিন স্বপ্নতে সোল তাকে দেখতো, কিন্তু তার মুখ দেখা যেত না। কিন্তু আজ সে সত্যিটা জানতে পারলো যে তাকে বাঁচানোর মানুষটা আর কেউ নয়, সূর্যই ছিল। সূর্য আজও তাকে বাঁচিয়ে জলে থেকে বাইরে নিয়ে আসে। তখন আমাদেরকে সোলের কথা শোনা যায়। সোল সবসময় তার মাকে জিজ্ঞেস করতো যে আমাকে কে বাঁচিয়েছে, কিন্তু তার মা তাকে কিছুই বলতো না। তখন সূর্য সে ঠিক আছে কি না বলে জিজ্ঞেস করলে সোল আপসেট হয়ে কান্না করলে সূর্য তার জন্য চিন্তিত হয়ে পড়ে আর তাকে চেক করতে লাগে যে সে কোনো জায়গায় ব্যথা পায়নি তো। তখন সোল তার দিকে তাকিয়ে আবারও পুরনো কথা কিছু মনে করে। সেই অ্যাক্সিডেন্টের আগের কথা সব ভুলে গেছিল। তাই হাসপাতালে যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন তার পা অচল হয়ে গেছে বলে সে জানতে পেরে তাকে যে বাঁচিয়েছে তার উপরেই চিৎকার করতে লাগে যে কেন তুমি আমাকে বাঁচালে আর এমন অবস্থায় ছেড়ে দিলে, আমি এইভাবে এখন কি করে বাঁচবো। বাইরে দাঁড়ানো সূর্য তার এমন কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল আর সেখানেই দাঁড়িয়ে কান্না করেছিল। তখন সোল বলে, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, অ্যাক্সিডেন্টের কারণে আমি তোমাকেই সম্পূর্ণভাবে ভুলে গেছিলাম। সূর্য সোলকে ডক্টরের কাছে যেতে বললে সোল কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। সূর্যও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর 2024-এর রেডিও শোকে দেখানো হয়। ডেবিউ করার পরে ক্লিপস গ্রুপ প্রথমবার যখন এই রেডিও শোতে এসেছিল তখন সূর্য নিজেই সোলের নম্বর ডায়াল করেছিল আর তার নাম বলে সোলকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমাকে চেনো। সোল তাকে চেনে না বলে বারণ করেছিল। এতে সূর্য বুঝতে পেরে গেছিল যে সোল তাকে সম্পূর্ণভাবে ভুলে গেছে। তাই সে তার মনে বলে সোল। পরে সূর্য আর সোল ট্যাক্সি করে ঘরে ফিরছিল। সোল তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে যে আমি এখানে।
সূর্য বলে, আমি বাসে তোমাকে ঘুমোতে দেখে নিয়েছিলাম, তারপর বাসে ঘুমিয়ে পড়ার কারণে শোলের উপর রাগ করে যে তুমি এইভাবে নিশ্চিন্ত হয়ে সব জায়গায় কি করে ঘুমিয়ে পড়ো। শোল বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, এমন ভুল আর দ্বিতীয়বার করব না। তারপর কথায় কথায় সূর্যকে জিজ্ঞেস করে যে, আচ্ছা বলো তো, তুমি আমাকে প্রথমবার কবে দেখেছিলে? সূর্য বলে, সেদিন যখন আমি সে পার্সেলটা দিতে এসেছিলাম, যেটা ভুল করে আমাদের ঘরে এসে গেছিল, কিন্তু তুমি আমাকে ভুল করে ডেলিভারি ম্যান ভেবে নিয়েছিলে। সোল বলে, কি সত্যিটা আমি এমন কিছু করেছিলাম? আমার তো মনে পড়ছে না, কিন্তু আমার মনে পড়ছে তুমি আমাদের ডিভিডি শপে কবে তো একবার যেন এসেছিলে, কিন্তু মনে পড়ছে না। তখন সূর্যের মনে পড়ে যায় যে সোলকে দেখার কারণে সে ভুল করে কিভাবে একটা ভুল ডিভিডি রেন্টে নিয়ে গেছিল। তাই সে বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিতে দাও। পরে তারা ঘরে চলে আসে। সোল তাকে বাই করে চলে যাওয়ার পর সূর্যও যেতে লাগে। তখন সোল লুকিয়ে তাকে দেখে বলে, এটা সত্যিকারে অবাক হওয়ার মতনই কথা যে আমি শুরু থেকেই আমার ফেভারিট স্টারের ঘরের সামনেই থাকতাম। আমরা একই বাতাসে নিঃশ্বাস নিতাম, একই মাটিতে হাঁটাচলা করতাম, একই স্কুলেও যেতাম, আর একই বৃষ্টিকে অনুভব করতাম। কিন্তু আমার এসব কিছুই মনে ছিল না। আমার সে অ্যাক্সিডেন্ট না হয়ে থাকলে হয়তো সূর্য আমাকে বাঁচাতেই আসতো না, আর না আমি তাকে ভুলে যেতাম। কিন্তু আজ সূর্য আমাকে আবারও এক নতুন জীবন দিয়েছে, আর টাইম ট্রাভেল করে এখানে আসা আমার জন্য আরও এক সুযোগ। তাই এটাকে আমি ব্যর্থ হতে দেব না। আমি সূর্যর সাথে আমার জীবনকে আনন্দে আর খুশিতে কাটাবো। আর এখানে এই এপিসোডটা শেষ হয়। থ্যাংক ইউ।